এভরিওয়ান, আবারও চলে এসেছে আপনাদের সামনে। খুবই ডিস্টার্ব করতেছে আপনাদেরকে, বিকজ হচ্ছে আমাকে খুবই ডিস্টার্ব করতেছে নেট কানেকশন, সো দ্যাট আমিও আপনাদেরকে ডিস্টার্ব করতেছি বারবার। তো যাই হোক, আজকে আমাদের ইংলিশ রিটেন ক্লাস, অ্যান্ড দেন ইংলিশ রিটেন ক্লাসটা হচ্ছে আপনাদের ন্যারেশন দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখি। আমাদের বইয়ে এক রকমের ন্যারেশন আছে, আর এইখানে আরেক রকমের ন্যারেশন। মানে আমাদের বই যে ন্যারেশনটা আছে সেটা হচ্ছে আংশিক ন্যারেশন। আপনি বলতে পারেন ওখানে 50% আপনাকে শেখানো হয় আর 50% আপনাকে বাদ দেওয়া হয়। যে 50% শেখানো হয় সেটা হচ্ছে ওই যে আমাদের পরীক্ষাগুলো, যে বিগত 20 বছর আগে থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে, বা 10 বছর আগে থেকে শুরু করে এই পর্যন্ত যত পরীক্ষা হয়েছে, এর উপরে বেস্ট করে আপনাকে একটা ন্যারেশনের টার্ম শেখানো হয়। অথবা আপনি ক্লাস 6, 7, 8, 9, 10-এ একটা আংশিক যে অংশটা শিখেছেন এই অংশটা শেখানো হয়। ফলে আপনি যে ন্যারেশন দিয়ে রাইটিং করতে পারবেন এটা আর পারছেন না। আরেকটা কথা হচ্ছে, এখন যেসব নবম দশম গ্রেডের জবগুলো হয় চাকরির পরীক্ষায়, প্রিলি বলেন বা রিটেন বলেন, প্রিলির কথাই যদি আমি বলি, প্রিলিতেও আপনার যে ন্যারেশন গুলো আছে এই ন্যারেশন গুলো আপনি তাকে দেখবেন যে অনেক মানে হার্ড অ্যান্ড টাফ এক কথায়। সো এটা কাহিনীটা আসলে কি, এইটা আজকের ক্লাস আমরা বুঝবো। আর দেখেন, আপনাকে আমি বারবারই বলছি যে আপনি যতই রাইটিং শিখেন না কেন, একটা স্ট্রাকচার মাথায় রাখবে, রেখে কাজ করবেন, সাবজেক্ট প্লাস ভার্ব, এইটা। আর অনেকেই আপনাদেরকে বারবারই বলছে যে বাংলা থেকে, মানে অনেকেই বলছে বাংলা থেকে ইংরেজি করে করে আপনি রাইটিং শিখতে পারবেন না। ফার্স্ট অফ অল আপনি বাংলা থেকে ইংরেজি করে করে রাইটিং শিখেন, তারপরে যখন আপনার মাথায় বাংলা লিখবে আপনি ইংরেজিটা লিখবেন। আগে আগে প্র্যাকটিসটাতে আসুন, তারপর আপনি এই কাজটাতে করবেন, ঠিক আছে? আসেন, স্ট্রাকচার কি? একটাই ভাই, সাবজেক্ট প্লাস ভার্ব, এটাই একটা স্ট্রাকচার। এন্ড দেন আমরা এই কাহিনীগুলোকে আমরা এখন কোয়ালিটিফুল করব। আচ্ছা লাইভ এখনো? আচ্ছা, ওকে। তো আসছে, সবাই চলে আসবে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ সবাই চলে আসবে আশা করি। গণতন্ত্র কি সর্বোত্তম শাসন ব্যবস্থা? হ্যাঁ, মানে হ্যাঁ কি না এটা বেশ বড় বিষয়। এটা আসলে একটা ফোকাস রাইটিং বা আর্গুমেন্ট রাইটিং এ এসে থাকে, বাট আমাদের এখানে আসলে শুধু ফোকাস রাইটিং আর্গুমেন্ট রাইটিং না, আমাদের এখানে আসলে বিসিএস এ কিভাবে রিটেন লিখবো, ব্যাংকে কিভাবে রিটেন লিখবো, অ্যাডমিশনে কিভাবে রিটেন লিখবো, মূলত একটা ফ্রি হ্যান্ড রাইটিং দরকার আছে আমাদের। এবং সেটা হচ্ছে নিউজ পেপারের মতো করে শিখবো, নিউজ পেপারের মতো করে শিখবো। কারণ আমার দরকার কি? কর্মসংস্থান। এন্ড দেন কর্মসংস্থান যদি এই ক্লাসগুলোর মাধ্যমে হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, এটা আপনাদের জন্য অনেক বেটার, আমার জন্য অনেক বেটার, এন্ড দেন দেশের জন্য অনেক বেটার। বুঝে গেছে? তো আসেন আমরা একটু ট্রাই করি, এটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং খুব সুন্দর করে করে ফেলতে পারবেন। একদিনের একটা ক্লাস দেখেন, আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে যাবে। ইজ ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট ফর্ম অফ গভর্নেন্স? গভর্নেন্স মানে হচ্ছে শাসন ব্যবস্থা, হ্যাঁ, আর ডেমোক্রেসি হচ্ছে গণতন্ত্র। সো চলেন এইটা আমরা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবো একটা স্ট্রাকচার ইউজ করে, সাবজেক্ট প্লাস ভার্ব। কিন্তু আমরা কি দিয়ে লিখবো? ন্যারেশন দিয়ে লিখবো। আর আমরা সবাই জানি ন্যারেশনের দুইটা ফর্ম আছে, একটা ফর্মের নাম হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, আর একটা ফর্মের নাম হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। আর আমাদেরকে যারা ভার্সিটিতে যখন আমরা পড়ি তখন বা অ্যাডমিশন টেস্টের সময় আমরা আরেকটা নাম শুনতে পাই, সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ। এটা আমাদের বইয়েও আছে, এখনকার বইগুলোতে ভালোই আধুনিকতা আসছে, আস্তে ধীরে হলেও আসছে আলহামদুলিল্লাহ। তো সরাসরি উক্তি আর একটা হচ্ছে পরোক্ষ উক্তি। সরাসরি উক্তিটা আসলে কি, আমরা যদি একটু বলি, দুইটা উক্তির কথা বলি। ধরেন আপনার বাবার কাছে একজন টাকা পায়, এখন সে আসছে, ধরেন আপনার বাবা তাকে টাকাটা দিবেন, আপাতত নাই। আপনার বাবা আপনাকে বললো যে এই যাই বল যে আমি বাসায় নাই। এই যে আমি বাসায় নাই, এইটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। আপনি যে বললেন, বাবা বলল বাবা বাসায় নাই, বাবা বললো যে বাবা বাসায় নাই, তাহলে এইটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন, যেটাকে বলা হয় ইনডিরেক্ট স্পিচ, মানে হচ্ছে পরোক্ষ উক্তি। বুঝে গেছে? মানে ধরেন আপনি ওই একই কথাটাই বললেন, কিন্তু আপনার বাবা বলেছে এই কথাটা, বলে চালাই দিলেন। এখন ঘটনা হচ্ছে, আপনি তো এটা না বলে বলতে পারতেন যে বাবা বাসায় নেই, কিন্তু বাবা বললো যে বাবা বাসায় নেই। এই যে একটা কথা, সেটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। আপনার বাবা বললো যাই বল আমি বাসায় নেই, আপনি বললেন বাবা বললো বাবা বাসায় নেই। এই যে বাবা বাসায় নেই, এটাই হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ওকে ওকে, এখন আসেন ডিরেক্ট ন্যারেশন আর ইনডিরেক্ট ন্যারেশন। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন হি সেইড আই এম গোয়িং টু স্কুল। সে বলল আমি স্কুলে যাই, ঠিক আছে, আমি স্কুলে যাচ্ছি। সে বললো আমি স্কুলে যাচ্ছি। আর হি সেইড দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল। সে বললো যে সে স্কুলে যাচ্ছিল। মানে সে, দেখেন এখানে আমি বললাম যে সে বলল আমি স্কুলে যাচ্ছি, আর এখানে বলছি যে সে স্কুলে যাচ্ছিল। দুইটা আলাদা আলাদা না? এই ইনভার্টেড কমার ভিতরের অংশটাকে কি পরিবর্তন করে দেওয়া, এটাই হচ্ছে ডিরেক্ট স্পিচ।
ইনডিরেক্ট স্পিচ। এখন আমাদের দরকার কি, ধরেন আমাকে 10টা মিনিট আপনাকে হাতে সময় নিয়ে আমার ক্লাসটা দেখতে হবে, কারণ কেন দেখেন সরাসরি যদি আমি আপনাকে ডিরেক্ট নারেশন ইনডিরেক্ট নারেশন করতে করতে যাই, অনেক কিছু গ্যাপ থেকে যেতে পারে, ইভেন আপনি নাও পারতে পারেন। সো এই জন্য আমাদের দরকারটা কি, আমাদের দরকারটা হচ্ছে আপনি ডিরেক্ট নারেশন থেকে ইনডিরেক্ট নারেশন করার জন্য আপনার কি কি দরকার এইটা জানতে হবে, কারণ আমরা দুই ভাবেই লিখবো, একবার ডিরেক্ট নারেশন দিয়ে লিখবো, আরেকবার হচ্ছে ইনডিরেক্ট নারেশন দিয়ে লিখবো। এখন দেখেন রিপোর্টিং ভার্ব এইটা আপনাকে জানা লাগবে, কনজাংশন এইটা আপনাকে জানা লাগবে, টেন্স এটা আপনাকে জানা লাগবে, পার্সন এটা আপনাকে জানা লাগবে, এবং টাইম এন্ড প্লেস এটা আপনাকে জানা লাগবে। এই যে 5টা জিনিস এটা আমাদের বইয়ে আছে। এখন কি আপনি বইয়ের মতন করে শিখতে যাবেন? তাহলে তো আপনি গ্রামারেই পড়ে গেলেন, গ্রামারে চলে গেলেন আবার। তাহলে গ্রামারে যদি আরেকবার ঢুকেন তাহলে আপনি রিটেন কিভাবে লিখবেন? কিন্তু আপনি যদি রিটেন দিয়ে গ্রামার করেন তখন দেখবেন গ্রামার সমান সমান পানি। ওই যে একটা বলছিলাম যে ইংলিশ সমান সমান পানি, ঠিক আপনি যদি রিটেন দিয়ে গ্রামারটা শিখেন তাহলে দেখবেন যে আপনার গ্রামার সমান সমান পানি হয়ে যাবে। এটা রিটেন দিয়ে শিখতে হবে, এটা বাস্তবিক। দেখেন আপনাকে কি, আপনি যখন জন্ম নিয়েছিলেন তখন কি আপনাকে এইভাবে বলা হতো যে সাবজেক্টের পর, ধরেন আপনি না, মানে ধরেন একজন ইংরেজ বাচ্চা জন্ম নিয়েছে, তাকে বলা হচ্ছে ভাই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। এইভাবে বাচ্চাকে শেখায় নাকি? এভাবে বাচ্চাকে শেখায় নাকি? তাকে বলে বাবা বলো এই, হ্যাঁ হি ইটস রাইস, এইভাবে বলো, তাকে বলে না সাবজেক্ট যদি, এগুলো শেখায় না। তো আমাদেরকেও কিন্তু এগুলো শেখানো হয় না। তো এখন ঘটনা হচ্ছে, এই ঘটনাটা আসলে এখন যে আপনি যখন এগুলো এগুলো আলাদা আলাদা শিখতে যাবেন তখন আপনার এটা হবে না। এখন আমরাও আলাদা আলাদা শিখবো, কিন্তু একটু প্র্যাকটিক্যালি শিখবো, নট এই রিটেন প্র্যাকটিক্যালি দিয়ে শিখবো। লাইক দ্যাট কেমন, আমরা একটু যদি দেখে আসি। ফার্স্ট অফ অল রিপোর্টিং ভার্বটা আসলে কি, মানে কোনটা রিপোর্টিং ভার্ব, আগের অংশ রিপোর্টিং ভার্ব, পরের অংশ রিপোর্টিং ভার্ব, এরকম না। রিপোর্টিং ভার্ব আসলে কোনগুলো? সে, সেস, টেল, সেই, এই 3টা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আমি একটু কমেন্টস করবো আপনাদের, হ্যাঁ ফোনটা দরকার, ওই ওই ফোনটা। আচ্ছা আমি একটু মানে কমেন্টস করবো, আপনারা কমেন্টস করবেন ইনশাল্লাহ। তো এইটার সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে সেই টু, ওই একই, সবকিছু একই। ওকে, ওকে, এখন কথা শোনা যাচ্ছে? সমস্যা নাই, ব্যাকআপ দিয়ে রাখছি। বুঝছেন কি, সবকিছুর ব্যাকআপ দেওয়ার চেষ্টা চালাইতেছি এবার, সমস্যা হইলে যাতে ব্যাকআপ আসে। আচ্ছা শোনা যাচ্ছে? আচ্ছা কথা শোনা যাচ্ছে না স্যার, আমার মনে হচ্ছে স্যার টাইমিং সেট করা আছে, কারণ সরকার। ক্যামেরা নিচে নামলো কেমনে? ওকে, আমার ক্যামেরাটা একটু নিচে নেমে গেছে, এটা আমি একটু উপরে উঠাই দিই, তাহলে হচ্ছে এটা দেখতে সুন্দর লাগবে। ওকে, এখন ঠিক আছে কিছুটা আর কি। তো যাই হোক, এখন দেখেন এইটাকে বলা হয় আর রিপোর্টিং ভার্ব। আমাকে কি করতে হবে, যে রিপোর্টিং ভার্ব শিখতে হবে। তো রিপোর্টিং ভার্ব কি? সে, সেজ, টেল, সেইড এন্ড সেড টু, এই চারটা, এই পাঁচটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখন আপনি দেখেন রিপোর্টিং ভার্ব চেনাটা খুবই ইজি হয়ে গেল না? রিপোর্টিং ভার্ব চেনার কি উপায় আছে নাকি? এই যে দেখেন উপায় কি, হি সেইড, দেখা মাত্র আপনি বলে দিলেন এটা রিপোর্টিং ভার্ব। আই এম হ্যাপি মানে আমি হ্যাপি আছি।
হি সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি। সাউন্ড চলে যাওয়ার সাথে সাথে একটু কমেন্টস করে দিবেন। কমেন্টসে রেডি আছে আলহামদুলিল্লাহ, আপনার বলা মাত্রই আমরা এটাকে ক্লিয়ার করব। হি ওয়াজ সেড মানে সে হ্যাপি, আমি হ্যাপি না, সে বলছে যে সে হ্যাপি। তো যাই হোক, এইখানে ডিরেক্ট স্পিচ এটা, আর এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচে বলছে হি সেড আই অ্যাম হ্যাপি, মানে সে বলল আমি খুশি। আর এখানে বলছে হি সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি, মানে হচ্ছে সে বললো যে সে খুশি, এরকম আর কি। তো এখন ঘটনা হচ্ছে এগুলোকে কি বলা হয় দেখেন, আমাদের এই রিপোর্টিং ভার্বটা আমাদেরকে আংশিক শেখানো হয়। কোথায় শেখানো হয়? একদম আংশিক শেখানো হয়, যে আপনি আংশিক জানবেন আর আংশিক পড়বেন আর আংশিক শেষ করে আপনি বাসায় চলে যাবেন। এখন এই আংশিক নিয়ে আপনি কিছু কিছু শিখতে পারবেন না। যেমন কখনো পড়েছেন পার্সোনাল রিপোর্টিং ভার্ব, পার্সোনাল রিপোর্টিং ভার্ব আর ইমপার্সোনাল রিপোর্টিং ভার্ব। দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে পার্সোনাল রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে ইমপার্সোনাল রিপোর্টিং ভার্ব। দুইটাই ভার্ব, কিন্তু আমাদেরকে শেখানো হয় কি শুধু পার্সোনাল রিপোর্টিং ভার্ব, যেখানে এই যে শেষ থাকে, শেষ সে থাকে, শেষ থাকে, টেল থাকে, সেট থাকে, সেট টু থাকে, এগুলোকে বলা হয় পার্সোনাল রিপোর্টিং ভার্ব। মানে এগুলো থাকলে কি হয় পার্সোনাল রিপোর্টিং ভার্ব, মানে এগুলো হচ্ছে ডিরেক্ট ডিরেক্ট ন্যারেশনে যদি থাকে, যেমন ধরেন এটা ডিরেক্ট ন্যারেশন, এখানে অলরেডি আছে সেইড, তাই এটা হচ্ছে পার্সোনাল রিপোর্টিং ভার্ব। কিন্তু যেখানে বলা নাই, যেমন হচ্ছে দেখেন নিচেরটা দেখেন, এই যে ডিরেক্ট ন্যারেশন, দ্য আর্থ ইজ গেটিং ওয়ার্মার এভরি ইয়ার, মানে হচ্ছে প্রতি বছর কি পৃথিবী গরম হয়, প্রতি বছর কি পৃথিবী কি হচ্ছে ওয়ার্মার হচ্ছে, গেটিং ওয়ার্মার, প্রতি বছর পৃথিবী গরম হচ্ছে। এখন এই কথাটা কে বলেছে বলেন তো? এখানে যেমন হি সেড আমরা বলেছি ডিরেক্ট যে এই ব্যক্তি বলেছে, বাট এখানে কি কোনো ব্যক্তির কথা বলা আছে? এটা একজন বৈজ্ঞানিক বলেছে, হ্যাঁ, কিন্তু বৈজ্ঞানিক কি আসলে কোনো ব্যক্তি না? বৈজ্ঞানিক আসলে কোন বৈজ্ঞানিক বলছে এটা আপনি জানেন না, তার মানে এটা হচ্ছে ইমপার্সোনাল রিপোর্টিং ভার্ব। এখানে আপনি কি করবেন, এখানে আপনি একটা সাবজেক্ট নিয়ে নেবেন, ইট, ইট ইজ সেইড, এই যে ইট ইজ সেইড, দেখেন এখানে কে বলেছে এটা বলা নাই, তাই এটাকে বলা হয় ইমপার্সোনাল রিপোর্টিং ভার্ব। আরেকভাবে বলা যায় যে এখানে তো কোনো ব্যক্তি নাই, বস্তু, ইট মানে বস্তু, তো ধরেন এই বস্তু অনুযায়ী এটা ইমপার্সোনাল রিপোর্টিং ভার্ব। তো যখন আমরা দেখবো ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট ন্যারেশন, ডিরেক্ট ন্যারেশনে কোনো ব্যক্তির নাম উল্লেখ নাই, কথাটা কে বলেছে এটা উল্লেখ নাই, সেটাকে বলা হবে ইমপার্সোনাল রিপোর্টিং ভার্ব। সেটাকে কি বলা হবে? ইমপার্সোনাল রিপোর্টিং ভার্ব। ধরেন একজন বলতেছে যে, ধরেন হচ্ছে বললো যে হচ্ছে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস বললো, বা আপনি বলতে পারেন যে প্রধান উপদেষ্টা বললো, এখানে কিন্তু আপনি প্রধান উপদেষ্টা বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে নিয়ে আসলেন, কিন্তু একটা সময় আপনি একটু ভালো করে যদি একটু লক্ষ্য করেন, আপনি দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস না লিখে এটা বলা হচ্ছে যে এরকম বলা আছে, এটাকে বলা হয় ইমপার্সোনাল। মানে ধরেন ডিরেক্ট স্পিচে কোনো ব্যক্তির নাম নাই, সেটা হচ্ছে ইমপার্সোনাল। এখন আমাদেরকে ইমপার্সোনাল রিপোর্টিং ভার্বটা জানতে হবে আগে, কারণ আমাদের যত রাইটিং আছে সবগুলা ম্যাক্সিমামই ইমপার্সোনাল রিপোর্টিং ভার্ব, কমগুলাই হচ্ছে পার্সোনাল রিপোর্টিং ভার্ব, যেটা আমাদের একাডেমিক পড়াশোনা, ঠিক আছে, যেটা আমাদের একাডেমিক পড়াশোনা। হ্যাঁ, তো একাডেমিক পড়াশোনা আর মানে মানে আপনার রিটেন পড়াশোনা দুইটার মধ্যে বহুত তফাৎ। এখন লক্ষ্য করেন, আমরা একটু পিছনের দিকে আসি, দেন ইমপার্সোনাল রিপোর্টিং ভার্বের কিছু উদাহরণ সমূহ আমরা এখানে নিয়ে এসেছি। হ্যাঁ সরি, উদাহরণ সহ নিয়ে এসেছি। যেমন আপনি ইমপার্সোনাল রিপোর্টিং ভার্ব, কোন একজন ব্যক্তির নাম নাই ডিরেক্ট স্পিচে, তাহলে ইনডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব বসাবেন না, না বাদ দিয়ে দিবেন, বাদ বাদ দিয়ে দিবেন, বাদ তো দেওয়া যাবে না। তাহলে ওই সময় আপনাকে কি করতে হবে? এই ইমপার্সোনাল রিপোর্টিং ভার্ব গুলো বসাতে হবে। যেমন ইট ইজ সেইড দ্যাট, মানে বলা হয়ে থাকে যে, এর বাংলাও এখানে দেওয়া আছে, ইট ইজ রিপোর্টেড দ্যাট, প্রতিবেদনে এসেছে যে, দেখেন এগুলা পত্রিকাতে ইউজ করছে না, এই যে দেখেন এগুলোই তো পত্রিকাতে ইউজ করা, নিউজ পেপার গুলোতে ইউজ করা, তাহলে এগুলো কেন নিচ্ছেন না, এগুলো কেন বসাচ্ছেন না? আপনি কি উক্তি দিবেন না? মানে একটা দুইটা উক্তি দিতে হবে না? যে আপনাকে ধরেন বলা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এরকম একটা জিনিস লিখো, মানে ধরো বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভালো দিক খারাপ দিক দুইটাই লিখো। এখন ধরেন আপনাকে বললো, তো এটা বলা হয় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সব দিক থেকেই ভালো, তো এটা কে বলেছে আপনাকে? এটা কেউ না কেউ বলেছে, ধরেন সবাই মিলে বলেছে, সবার নাম উল্লেখ করবেন? সবার নাম উল্লেখ করা যাবে না, তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনি আপনার নামটা উল্লেখ করবেন। ওকে,
ওকে, ইম্পার্সোনাল ভার্ব চেঞ্জ হবে না? না, ইম্পার্সোনাল রিপোর্টিং ভার্বের কোনো চেঞ্জ নাই। ইম্পার্সোনাল রিপোর্টিং ভার্বের কোনো চেঞ্জ হবে না, কারণ ওরা অলরেডি চেঞ্জেস। ইট ইজ বিলিভ দ্যাট, এটা বিশ্বাস করা হয় যে, মানে বিশ্বাস করা হয় যে। ইট ইজ নন দ্যাট, জানা যায় যে। ইট ইজ নন দ্যাট, জানা যায় যে। ইট ইজ থট দ্যাট, মনে করা হয় যে। হ্যাঁ, তারপরে দেখেন ইট ইজ হোপ দ্যাট, আশা করা হয় যে। তারপরে দেখেন ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, এটাও মানে প্রত্যাশা বা আশা করা হয় যে। এন্ড দেন ইট ইজ অ্যাজুম দ্যাট, মানে ধারণা করা হয় যে। আর এই যে দেখেন অ্যাজুম কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা শব্দ। ইট ইজ এলিজ দ্যাট, মানে হচ্ছে অভিযোগ করা হয়েছিল যে। আর ইট ইজ কনসিডার দ্যাট, বিবেচনা করা হয় যে। দেখেন ইট ইজ কনসিডার দ্যাট, এটা কিন্তু অলরেডি আমাদের যারা আমার ক্লাসগুলো করতেছিলেন গতদিন, আমরা কিন্তু এই জিনিসগুলো গতদিন বলছি আগের ক্লাসে আপনাদেরকে যে ইট ইজ কনসিডার দ্যাট দিয়ে দেখাচ্ছিলাম, মানে লিখা দেখাচ্ছিলাম, ওর মাঝখানে ইট ইজ কনসিডার চলে আসছিল, তাই না? তো দেখেন এই যে কনসিডার দ্যাট, এই যে দেখেন ইট ইজ কনসিডার দ্যাট, এইটার এখন কোন জায়গা থেকে শিখলেন? আমি বলেছিলাম ওইখানে ক্লাসের মধ্যে যে ভাই এটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন, বাট এখন বুঝবেন না, ন্যারেশন দিয়ে রাইটিং করার পরে বুঝবেন। তো এইটা হচ্ছে ন্যারেশন দিয়ে রাইটিং। হ্যাঁ, এইখানেই চলে আসছে যে কনসিডার দ্যাট, কারণ ওইখানে বলছে ভাইয়া এটা কনসিডার হলো কেন, কনসিডারের সাথে ইডি বসলো কেন? এইটা একটা ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। কাল সেদিনও বলেছিলাম ইনডিরেক্ট ন্যারেশন, এই জন্য আসছে। এবং এটা একটা প্যাসিভ ভয়েস। ও আচ্ছা, তার আগে আমাদের যে জিনিসগুলো আপনাদেরকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে এখানে রিপোর্টিং ভার্ব, এটা আমাদের বই থেকে কেটে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, এটা আমাদের বই থেকে কেটে নিয়ে আসা হয়েছে, মানে বই থেকে স্ক্রিনশট দিয়ে এটাকে এখানে বসানো হয়েছে। তো এখানে দেখেন আমাদের 5 রকমের সেন্টেন্স হয়, যেমন একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সাদা হয়ে গেছে নাকি বেশি? দেখো তো, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়নি মাশাআল্লাহ, বোঝা যাচ্ছে। আমি ভাবতেছি যে এটার আলো আবার ওইখানে লাগতেছে কিনা। আর একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা প্রতিনিয়ত মানে উন্নতি করার চেষ্টা করে যাচ্ছি, মানে কোয়ালিটি ভিডিও, সাউন্ড, কোয়ালিটি। অপটেটিভ, আর একটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো 3টা সেন্টেন্সের জন্য আমার রিপোর্টিং ভার্ব আলাদা হয়, আর আমার হচ্ছে কনজাংশনও আলাদা হয়। কনজাংশন মানে যে জয়নিং ওয়ার্ড যেটাকে বলছি সেটা হচ্ছে কনজাংশন। এই যে এটা হচ্ছে কনজাংশন, কনজাংশনও আলাদা হয়। যেমন আপনার যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে কনজাংশন হিসেবে দ্যাট বসে, আর অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেড অথবা সেড টু অথবা টোল্ড বসে। সেড টু অথবা টোল্ড বসে। এটা ইনডিরেক্ট ন্যারেশনে, মানে ইনডিরেক্টে এগুলা বসে। তো আমরা এগুলো সবগুলাই দেখাবো আপনাকে ইনডিরেক্ট। আর এই যে দেখেন এটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে হচ্ছে প্রশ্নবোধক, একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে এরকম করে। তো এই প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমরা কি বসাই? আস্ক এন্ড ইনকোয়ার, এইটা বসাই। কোথায় বসাই? ওই যে সেড আর সেড টু অথবা টোল্ড এর বদলে এইটা বসাই, আমরা আস্কড অথবা ইনকোয়ার বসাই। এবং এই যে কনজাংশন হিসেবে যেটা বসে সেটা হচ্ছে ইফ বসে, ওয়েদার বসে, অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড বসে। ইফ বসে, ওয়েদার বসে, অথবা ডাব্লিউ। আপাতত দেখেন আমরা এক্সাম্পল দেখাবো আপনাকে, সমস্যা নাই। এরপরে দেখেন আদেশ আর নির্দেশ, ইম্পারেটিভ সেন্টেন্সে অনেকগুলা বসে। একটা হচ্ছে টোল্ড বসে, কার বদলে? এই যে সেইড এর বদলে টোল্ড বসে, সেড টুর বদলে টোল্ড বসে, টোল্ড এর বদলে টোল্ড বসে, ওয়ার্ডার এন্ড অ্যাডভাইস এটা বসে। আর কনজাংশন যে দুইটা বসে সেটা হচ্ছে টু অথবা নট টু, বসে। কোথায়? ইম্পারেটিভ সেন্টেন্সে। অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে এটা আশাবাদ বা প্রার্থনা, এটাতে দুইটা জিনিস বসে, একটা হচ্ছে উইশড আর একটা হচ্ছে প্রেইড। কোথায় বসে? এই সেড অথবা সেড টু অথবা টোল্ড এর বদলে উইশড অথবা প্রেইড বসে। ইনডিরেক্ট ন্যারেশনে। ডিরেক্ট ন্যারেশনে তো এগুলো থাকে, ডিরেক্ট ন্যারেশনে এগুলো থাকে, আর ইনডিরেক্ট ন্যারেশনে কি বসে? আর এই যে দেখেন এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা হচ্ছে বিস্ময়সূচক, এখানে এক্সক্লেমড বসে। আর এই যে দেখেন এই তিনটাতে দ্যাট বসে, এটা আর এইটা, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে কনজাংশন হিসেবে দ্যাট বসে। তিনটাতে দ্যাট বসে, আর একটাতে হচ্ছে টু অথবা নট টু, আর একটা হচ্ছে ইফ, ওয়ার অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড বসে। এই চারটা আগে মনে রাখতে হবে, এই চারটা মনে রাখতে হবে। এখন কোথায় বসে না বসে এটা আমরা পরে দেখি। আমাদের যেটা দরকার পড়ে ম্যাক্সিমাম আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, রাইটিং এর ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্স এর দরকার পড়ে। আর আপনি যদি কাউকে প্রশ্ন করতে চান, আপনার গল্প আছে, গল্পের ক্ষেত্রে প্রশ্ন করতে চান, তখন আপনার কি বসে? কেটে গেছে নাকি দেখো? আচ্ছা, আমরা বারবার চেক করে নিচ্ছি। হ্যাঁ, মাইন্ড করেন না, কারণ এটা আসলে না চেক করলে দেখা যায় যে আমি ক্লাস নিতে নিতে শেষ হয়ে যাচ্ছে, আপনারা অনেকেই হচ্ছে ইয়া করছেন। আচ্ছা, এবার কমেন্ট করবো। হ্যাঁ, তাও আসতেছে না, কমেন্ট করেনি, এটাতে কমেন্ট করেনি।
হে কমেন্ট করেননি কেন? কমেন্ট করেন। শোনা যাচ্ছে কি যাচ্ছে না এগুলা কমেন্ট করতে হবে না? আচ্ছা, এটাতে তো দেখলাম শোনা যাচ্ছে না এমন কমেন্টস করছিল। ওকে, এখন আসেন, এগুলো তো আমরা শিখে গেলাম। হ্যাঁ, এগুলো তো আমরা শিখে গেলাম। এখন কথা হচ্ছে যে এই যে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, মানে এগুলো আপনারা দেখে নিতে পারেন। সো এগুলো আমার মনে হয় না খুব একটা দেখার দরকার আছে। আমরা একটু একটু নেক্সটে চলে যাই। নেক্সট হচ্ছে অ্যাডভান্স লেভেল। এটা আপনার রিটেনও কমপ্লিট করবে, গ্রামারও কমপ্লিট করবে। যেমন আমাদের বইগুলোতে খুবই সংক্ষিপ্ত দেওয়া আছে, যেটা নিউজ পেপার গুলো নেয় না। নিউজ পেপার গুলো বলে ভাই সেট টু বসান, টোল্ড বসান, রিপ্লাইড বসান, এগুলো নাই। এগুলো নাই আমাদের বই, কিন্তু আমাদের প্যাসেজ সলভ করতে গেলে আমরা আবার দেখি এগুলো চলে আসছে। ইনফর্ম দেখবেন, আপনি নিজেই দেখবেন এই জিনিসগুলো আপনার ছোটবেলা 9-10 এর বইয়ে আছে। ইভেন এই যে অ্যাডেড দ্যাট, এগুলো দেখেন আপনার 9-10 এর বইয়ে আছে। আপনি ভালো করে আপনি যদি কোনো একটা প্রশ্ন সমাধান করতে যান এগুলো দেখবেন। স্টেট এটাও আপনার আছে, কিন্তু আমার গ্রামার বই এত কিছু দেওয়া নাই। হ্যাঁ, তারপরে কি মেনশনড এগুলোও আছে, দেখবেন এগুলোও আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স, এক্সক্লেম এগুলোও বসানো যায়। তো এরকম আবার দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের বই আমাকে শেখাচ্ছে যদিও আস্কড আর ইনকোয়ার্ড বসালেই হয়, কিন্তু ওয়ান্টেড টু নো এটাও অনেক বইয়ে দেখা আছে, কিন্তু ওয়ান্ডার্ড এটা বসায় খুব কমই দেখানো আছে বইগুলোতে। ইম্পারেটিভ সেন্টেন্সে ওয়ার্ডার বসে, টোল্ড বসে, রিকোয়েস্টেড বসে, অ্যাডভাইস বসে, ওয়ান্ট এইটা নাই আমাদের বইয়ে। অ্যান্ড আর্টস এটাও আমাদের বইয়ে নাই, কিন্তু আমি প্রশ্ন সমাধান করতে গেলে আমরা এগুলা খুঁজে পাই। অ্যান্ড দেন কমান্ডেড অ্যান্ড বেগড এগুলো আমাদের প্রশ্ন সমাধান করতে গেলে আমরা খুঁজে পাই। যখন আপার লেভেলের কোশ্চেন গুলো আসে তখন আমরা এগুলো জিনিসগুলো খুঁজে পাই, কিন্তু আমরা আমাদের কাছে এগুলো সংগ্রহ নাই। তাই আমি আপনাকে বলবো এগুলো সংগ্রহের মধ্যে রাখেন, কারণ এটা আপনার লাইফটাকে ঘুরিয়ে দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, চলে গেছে ভিডিও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। এখন লাইভ চলছে। আচ্ছা, আচ্ছা, এখন এই যে দেখেন অপটেটিভ সেন্টেন্সে আপনাকে আমরা দুইটা জিনিস শিখাইছি, এটা কারণ আপনাদের বইয়ে লেখা আছে। একটা হচ্ছে প্রেড, একটা হচ্ছে উইশড। হোপড কোথায় লেখা আছে আপনার বইয়ে? ব্লেসড কোথায় লেখা আছে? লেখা নাই, বাট প্রশ্ন সমাধান করতে গেলে পাচ্ছি, তাই না? তারপর হচ্ছে কার্সড, এটা কোথায় লেখা আছে? কিউরসড এটা কোথায় লেখা আছে? নাই, এটা অভিশাপ দেওয়া, এটা লেখা নাই। আবার এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা শুধু এক্সক্লেম পড়ি, শুধু এক্সক্লেম পড়ি, আর অন্য কোনো কিছু পড়ি না। ক্যারিড আউটটা কেন পড়তেছি না? বাতিল কেন করছি? কারণ এটা যে আমাদের পরীক্ষা আসছে তাই আমরা এটা পড়ছি, এটা আমার আসেনি তাই পড়ছি না। কিন্তু আবার প্রশ্ন সমাধান করতে গেলে অনেক টিচার বলে ভাই এগুলা ব্যতিক্রম, ব্যতিক্রম, ব্যতিক্রম। আরে না, ব্যতিক্রম না, এগুলোই আছে। তারপরে শাউটেড এইটাও আপনার এক্সক্লেমেটরি সেন্টেন্সের। তারপরে দেখেন সেইড উইথ জয় অথবা সরো, এগুলো আমরা পড়েছি, আমাদের বইয়ে আছে। অ্যান্ড দ্য সারপ্রাইজ এটাও আমাদের বই আছে, কিন্তু কিছু জিনিস আমাদের বই নাই, ওগুলা বলে ব্যতিক্রম। আসলে ব্যতিক্রম না, আমরাই ব্যতিক্রম করে দিই। বুঝতে পেরেছেন? মানে এগুলো আসলে কি জানার অভাব, না জানার অভাবে এই সমস্যাগুলো তৈরি হয়েছে। তো এগুলো আপনারা বুঝতে পারছেন যে এটা দ্যাট বসে, এটা লিখে দিলাম একটু আগে। এগুলা হচ্ছে এগুলা হচ্ছে আপনার কনজাংশন, কনজাংশন বসে। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরির জন্য কি কি বসে এগুলো দেখাই দিয়েছি। এন্ড দেন আমরা একটু নেক্সটে চলে যাব। এই নেক্সটে যে আমরা কিছু এক্সাম্পল আছে এগুলো দেখতে ইচ্ছা করলে দেখতেও পারি, না ইচ্ছা করলে দেখতে পারি না। যেমন এই যে দেখেন এখানে সেইড আছে, তাই এখানেও সেইড আছে। এটা কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, কনজাংশন হিসেবে এখানে দ্যাট বসেছে কেন? কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন থাকে, ডু থাকে, মানে ডু না, মানে হচ্ছে প্রশ্নবোধক একটা ওয়ার্ড থাকে এখানে আর কি। তো এই জন্য আমাকে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে এই যে যখন আমি ইনডিরেক্ট ন্যারেশন করছি তখন আমাকে আস্ক বসাতে হচ্ছে এবং এই যে ইফ বসাতে হচ্ছে। বুঝতে পেরেছেন? মানে এটা হচ্ছে কেন? প্রশ্নবোধক চিহ্ন আছে তাই, প্রশ্নবোধক চিহ্ন আছে তাই। এখানে আমরা দ্যাট না বসে আমরা কি বসাচ্ছি? ইফ, ইফ বসাচ্ছি অথবা ওয়েদার বসাচ্ছি। আবার ইম্পারেটিভ সেন্টেন্স আছে যেটা আদেশ, নিষেধ, নির্দেশ মূলক বাক্য। এখানে আমাদেরকে কি করতে হয়? এখানে দেখেন দ্য টিচার সেইড টু আস, টিচার আমাদেরকে বললো ফলো দ্য রুলস, এই নিয়মটা পালন করো। এই যে দেখেন প্রথমেই একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো প্রথমেই যখন ভার্ব দিয়ে শুরু হয়েছে তখন আমরা এটাকে কিভাবে করব? এই যে দেখেন টোল্ড, টোল্ড আস মানে আমাদেরকে বলেছে। সেড টুর বদলে কি বসেছে? টোল্ড, টোল্ড বসেছে। সেড টুর বদলে কি বসেছে? সেড টু, এখানে টোল্ড বসে গেছে। এন্ড আস, আস আছে। আর এই যে দেখেন টু, এই যে আমরা দ্যাট এখানে বসাইছিলাম, এখানে বসাইছি ইফ, এখানে বসাতে হবে টু, টু ফলো দ্য রুলস। এখন স্ট্রাকচার শিখবো না, করতে করতে শিখলে আপনার আরো বেটার হবে। এখন শুধুমাত্র জেনে রাখি। অপটেটিভ সেন্টেন্সে কি বলতেছে দেখেন, অপটেটিভ সেন্টেন্সে বলছে হি সেড মে ইউ সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হও।
হি উইশড দ্যাট, সে প্রার্থনা করছে আই মাইট সাকসেস ইন লাইফ, আমার জীবন সাকসেস হয়। তো মাইট বসাইছে, এখানে দ্যাট আছে কনজাংশন হিসাবে, আর এখানে উইশড আছে, মানে উইশড এরপরে দ্যাট। তো এই যে দেখেন একটার সাথে আরেকটার পরিবর্তন কিসের কারণে? সেন্টেন্সের পার্থক্যের কারণে। যে কোথাও ইনডিরেক্ট ন্যারেশনে সেড বসেছে, কোথাও ইনডিরেক্ট সেড, ডিরেক্ট ন্যারেশনে সেড আছে, ডিরেক্ট ন্যারেশন সবগুলোতে সেড আছে। যে দেখেন এখানেও সেড, এখানেও দেখেন সেড। কিন্তু যখন আপনি ইনডিরেক্ট ন্যারেশন করতে যাচ্ছেন, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেইডই বসাচ্ছেন, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আস্কড বসাচ্ছেন, অথবা আপনি বসাচ্ছেন অন্য জিনিস, মানে ওয়ান্টেড টু নো এগুলো বসাচ্ছেন। আবার কি ইম্পারেটিভ সেন্টেন্সে সেইড আছে, আপনি টোল্ড বসাচ্ছেন। আবার দেখেন অপটেটিভ সেন্টেন্সে আছে সেইড, এই যে দেখেন সেইড, কিন্তু আপনি বসাচ্ছেন উইশড। সো এই জিনিসগুলোর পার্থক্যগুলো এটা, এবং কনজাংশনও পরিবর্তন হচ্ছে। কিভাবে কনজাংশন গুলো পরিবর্তন হচ্ছে এগুলা দেখাতে গেলে আপনার গ্রামারে ঢুকে যেতে হবে। এখন আমরা এত বেশি গ্রামারে ঢুকতে গেলে একটু সমস্যা হবে। এখন আমরা যে, এটা আমার বই থেকে কেটে নিয়ে আসা, এটা হচ্ছে আপনার টেন্সের যে পরিবর্তনের চার্ট, সে এটা বইগুলোতে ওই যে আপনাদের যে ইয়াটা পাচ্ছেন, ন্যারেশনের যে পিডিএফটা পাচ্ছেন, ওইটার আবার বইও তো আছে আমাদের, তাই না? তো ওই যে ন্যারেশনের পিডিএফ এবং বইয়ের মধ্যে এগুলো আছে এইভাবে আর কি। তো এর এর বেশি আছে, এখানে এখানে একটু কমই বলতেছি, এখানে আরেকটু বেশি দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো টেন্স অনুযায়ী চার্ট, তবে আমার পড়ানোতে আর একটু বেশি বুঝবেন আর কি বিষয়গুলোকে। আর আমি সবসময় একটা জিনিস বলি, বই আর আমার পড়ানো এক না। আমার পড়ানো যা কিছু আছে তা যদি আমি বই ইনক্লুড করি, তাহলে 3000 পেজের বই হবে, যেটা দাম হবে হচ্ছে 3500 টাকা। কিনবেন 3500 টাকা দিয়ে? কিনবেন না। সো দ্যাট আমি আপনাকে এটাই বলতেছি বারবার, আমার যে বইটা আছে সেটা পড়লে আপনি অন্য যত বাংলাদেশের রাইটিং বইগুলো আছে, সব রাইটিং বইগুলোকে আপনি ওইটা পড়ার পর আপনার আর অন্য কোনো রাইটিং বই পড়তে ইচ্ছা করবে না, পড়তে ইচ্ছা করবে না। দেন আপনি মনে হবে যে এটাই ভাই বসে বসে বাসায় পড়তে শুরু করি। অন্য কোনো বই, অন্য সব বই কপি করা বই, কপি করে, মানে কপি কেন বলতেছি, কারণ এক বইয়ের সাথে আরেক বইয়ের মিল পাবেন, এক বইয়ের সাথে আরেক বইয়ের মিল পাবেন, হয়তো সাজানো গোছানো, বাট মিল পাবেন, এবং সেগুলো কি স্ট্রাকচার রিলেটেড। স্ট্রাকচার শেখো, স্ট্রাকচার শেখো, স্ট্রাকচার শেখো। আবার কেউ কেউ নতুন কোনো কিছু ঢুকাইছে, সাজাইছে, বাট কিছুটা কপি কপি করেও আনছে। বাট এই একটা কপি রিলেটেড আমরা কোনো কিছু করিনি, এই বইয়ে কোনো কপি নাই। মানে এই বই সবার থেকে, ওই বাজারের যতগুলো বই আছে সব থেকে ভিন্ন রকমের বই করা হয়েছে, যাতে করে মানুষ 10টা অধ্যায় পড়ার পরেই অলরেডি শিখে যায় যে ইংলিশ রাইটিং কিভাবে করতে হয়। 10টা অধ্যায়, 10 দিনে 10টা অধ্যায় বসে বসে বাড়িতে পড়বেন, ইংলিশ রাইটিং শিখে গেছেন, বসে বসে করেন। ঠিক আছে, এরকম আর কি। তো যাই হোক, আসেন এখন আমরা টেন্সের পরিবর্তন সম্পর্কে, এইগুলা খুব ঝামেলার একটা বিষয় না। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনাইট টেন্স, মানে হচ্ছে যদি ডু ডাজ থাকে তাহলে আপনি ডিড বসাবেন, ব্যাস, আর কিছু না। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলো আপনাকে পড়াতে গেলে অনেক সময় লাগবে, তারপর আমি বলতেছি। দেখেন, হি সেড আই ওয়ার্ক হার্ড, তাহলে হি সেইড। আর এই যে দেখেন ওয়ার্ক ছিল, এটা হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম ছিল, এটা হয়ে গেছে ভার্বের 2 নাম্বার ফর্ম। কারণ কেন? পাস্ট ইনডিফিনিট, ভার্বের 2 নাম্বার ফর্ম হয়ে গেছে, 1 নাম্বার থেকে 2 নাম্বার। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এম ইজ আর থাকলে আপনাকে কি করতে হবে? ওয়াজ ওয়ার দিয়ে দিতে হবে, এবং ভার্বের সাথে আইএনজি, এখানেও ভার্বের সাথে আইএনজি ছিল, কোনো সমস্যা নাই। তো এটা কি, যে ধরেন আমি বলছি হি সেড আই এম রিডিং, তাহলে এখানে কি আছে? এম আছে, তাহলে এম থাকলে ওয়াজ দিয়ে দিতে হবে, ওয়াজ। তারপরে দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে আপনি পাস্ট পারফেক্ট। এখন কি পাস্ট পারফেক্ট, কি প্রেজেন্ট পারফেক্ট, এটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আপনি এইটুকু মনে রাখবেন, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড দিতে হবে। কি দিতে হবে? হ্যাড বসাতে হবে। তাহলে হ্যাভ হ্যাজ, এরপরে তো ভার্বের 3 নাম্বার ফর্ম বসে, এটা আমরা সবাই জানি। হ্যাজ হ্যাভ থাকলে হ্যাড বসে দিলাম, চলে গেছে। বই অর্ডার তো চলতেছেই আমাদের মোটামুটি। আচ্ছা, হ্যাঁ, এখন এখানে দেখেন দে সেড উই হ্যাভ অ্যারাইভড, এই যে দেখেন হ্যাভ আছে, হ্যাভ থাকলে আপনি হ্যাড বসাবেন, এই যে দেখেন হ্যাড বসানো হয়েছে, এই যে হ্যাড। এইভাবে মনে রাখেন, এইভাবে মনে রাখতে একটু সুবিধা। আবার লক্ষ্য করেন, আপনি এইখানে একটু ভালো করে লক্ষ্য করেন, এখানে কি আছে? হ্যাজ বিন, তাহলে হ্যাড বিন বসবে, এই যে হ্যাড, হ্যাড বিন। মানে আপনাকে টেন্স মনে রাখতে হচ্ছে না, আপনি শুধু এতটুকু মনে রাখেন, ভার্বের 2 নাম্বার ফর্ম থাকলে হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, এটা মনে রাখেন। কেন? দেখেন এখানে কি আছে? হি সেড আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম। সো এট কি? এট হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম, তাহলে 2 নাম্বার ফর্ম থাকলে আমাকে কি বসাতে হবে? একটা হ্যাড বসাতে হবে, এবং ভার্বের 3 নাম্বার ফর্ম বসাতে হবে, এই যে 3 নাম্বার ফর্ম বসাতে। ক্লিয়ার দেখা যাচ্ছে কি এটা? ওকে, ক্লিয়ার দেখা যাচ্ছে।
আচ্ছা এখন লক্ষ্য করেন ওয়াজ ওয়ার, এইটা থাকলে আমরা কি বসাবো ভাই? এগুলো সোজা কথা। এখন ঘটনা হচ্ছে ওয়াজ ওয়ার এর পরে যদি আপনি দেখেন ভার্বের সাথে আইএনজি বসে আছে, ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে আপনি কি বসাবেন? ওয়াজ ওয়ার থাকলে আপনি হ্যাড বসাবেন, ওয়াজ ওয়ার থাকলে আপনি কি বসাবেন? হ্যাড বসাবেন। আর এই যে হ্যাড, আর এখানে একটা শুধু হ্যাড বিন বসাবেন, সরি। ওয়াজ ওয়ার থাকলে আপনি হ্যাড বিন, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বসাবেন, সোজা কথা। ওয়াজ ওয়ার থাকলে কি বসাবেন? হ্যাড বসাবেন। আর এই যে দেখেন এইখানে ভার্বের সাথে আইএনজি আছে ওয়াজ ওয়ার এর পরে, তাই এখানে একটা বিন বসায় দিবেন, তাই এখানে একটা বিন বসায় দিবেন। এই যে দেখেন হ্যাড বিন, তার মানে ওয়াজ ওয়ার এর পরে ভার্বের সাথে আইএনজি থাকলে হ্যাড বিন বসে, ওয়াজ ওয়ার এর পরে ভার্বের সাথে আইএনজি থাকলে হ্যাড বিন বসে। সঠিক। আপনি এখানে লিখতে হবে না যে পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে লিখতে হবে না। হ্যাঁ, মানে একদম মানে একদম ইজিলি ধরেন। ধরেন এখানে বলতেছে ওয়াজ সিঙ্গিং, তাহলে হ্যাড বিন সিঙ্গিং, হ্যাড বিন সিঙ্গিং, এই যে দেখেন হ্যাড বিন সিঙ্গিং, এরকম এই জিনিসগুলো মনে রাখতে হবে। হ্যাড প্লাস V3 এটা বসবে, ব্যাস। এগুলা খুবই ইজি, নো চেঞ্জ। যদি হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম বসে, মানে এটাকে বলা হয় পাস্ট পারফেক্ট, যদি এটা থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ, যা আছে তাই বসাতে হবে। মানে হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম থাকলে যা আছে তাই বসাতে হবে। লাইক দ্যাট আমরা যদি এখন আমরা শুরু করতে যাচ্ছি নতুন একটা অধ্যায়, আমাদের ওই যে বললাম আপনি আমাকে কিছুটা সময় দেন, সময় দিলে আপনার কাছে আমি কমপ্লিট করে দিচ্ছি। তো এতটুকু মনে রাখতে পারলে এখন আমরা কাজটা শুরু করে দিব। লাইক দ্যাট আমরা এখন এটাকে অলরেডি ট্রান্সলেশন করে আপনাদের সামনে উপস্থাপন করবো। এটা কি ডিপ বেশি হয়ে যাচ্ছে? আচ্ছা, ট্রান্সলেশন করে উপস্থাপন করবো। যেমন গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণই রাষ্ট্র ক্ষমতার মূল উৎস। এটাকে একবার আমরা, হ্যাঁ, হুম, এখানে এটাকে একবার ডিরেক্ট ন্যারেশন দিয়ে করবো, আর একবার ইনডাইরেক্ট ন্যারেশন দিয়ে ছেড়ে দিব। এখন দেখেন এখানে আমি যদি লিখতে থাকি ডিরেক্ট ন্যারেশন মানে যে আমরা নর্মাল রাইটিং, যে একটা সাবজেক্ট খুঁজবো, একটা ভার্ব খুঁজবো, বুঝে গেছে? আর কোনো কাহিনী নাই। চলেন, সাবজেক্ট খোঁজার উপায় হচ্ছে গণতন্ত্র, এর সাথে কোনো বিভক্তি নাই। আপনি শুরুতেই নাউন খুঁজে পেয়ে গেছেন, শুরুতে নাউন অথবা প্রোনাউন খুঁজে পেলে ওইটাই আপনার সাবজেক্ট, ওইটাই আপনার সাবজেক্ট। আর যদি শুরুতে না পান তারপরে দেখেন, তারপরে দেখেন, তারপর দেখেন, তারপর এরকম করে। বিভক্তি মানে এই যে র নাই, ওর সাথে দেখেন গণতন্ত্র, এর সাথে র আছে, মানে র এর সাথে যুক্ত আছে, গণতন্ত্রের এ নাই, গণতন্ত্রে, ও অন্তস্তীয় অ নাই, গণতন্ত্রীয়, অথবা হচ্ছে তে নাই, গণতন্ত্রতে, এগুলো কোনো কিছু নাই। তার মানে আপনি শুরুতেই নাউন পেয়ে গেছেন, আর শুরুতে নাউন পেয়েছেন মানে শুরুতেই আপনার সাবজেক্টটা পেয়ে গেছেন। আর আপনার কি দরকার? ভার্ব দরকার। এখন দেখেন এখানে কোনো ভার্ব নাই, এইখানে আমাদেরকে একটা সূত্র পালন করতে হয়, এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। এই সূত্রতে পালন হচ্ছে আপনি যদি সাবজেক্ট খুঁজে না পান তাহলে ইড বসাবেন, আর আপনি যদি ভার্ব খুঁজে না পান তাহলে এম ইজার বসাবেন, এম ইজার বসাবেন। বুঝতে পেরেছেন? তো আমরা তো সাবজেক্ট পেয়ে গেছি গণতন্ত্র, তাহলে গণতন্ত্রের ইংলিশ কি? ডেমোক্রেসি। গণতন্ত্রের ইংলিশ কি বলেন তো? ডেমোক্রেসি। তো এখন আমরা সাবজেক্ট খুঁজে পেয়েছি, কিন্তু দেখেন ভার্ব নাই, হয়, করে, হ্যাঁ, যাওয়া, খাওয়া, এগুলো আছে একটাও কিছু নাই তো ভার্ব। তাহলে ভার্ব যেহেতু নাই, আপনাকে বলা হচ্ছে ভার্বকে কি বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই সাবজেক্ট। ভাই ভার্বই নাই, কি বা কারা দ্বারা, মানে কে বা কারা দ্বারা কাকে প্রশ্ন করবেন, কি বা কাকে দ্বারা কাকে প্রশ্ন করবেন, ভার্ব তো নাই। এখন আমাকে ভার্ব নাই যেহেতু অ্যামিজারের মধ্যে একটা বসে দিতে হবে। ডেমোক্রেসি সিওয়াই আছে, সিওয়াই থাকলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় কি হয়? সিঙ্গুলার হয়, মানে এক বচন, এক বচন। তাহলে সিঙ্গুলারের জন্য আমাকে ইজ বসাতে হচ্ছে, তাহলে ডেমোক্রেসি ইজ। ঠিক আছে, এখন দেখেন এমন ইংলিশটা কি, এমন ইংলিশটা কি, এমন ইংলিশ আর যেমন ইংলিশটা দেখেন। এমন ইংলিশ হচ্ছে সাচ, আর যেমন ইংলিশ হচ্ছে সাচ অ্যাজ, সাচ অ্যাজ। তাহলে এমন ইংলিশ কি? সাচ। যেমন ইংলিশ কি? সাচ অ্যাজ। তাহলে দেখেন পাশাপাশি না, তো এটা কনফিউশন হওয়ার দরকার নাই। এমন ইংলিশ হচ্ছে সাচ, এখন মনে থাকবে না ভালো? যদি আমি এখানে সাচ লিখে দিতাম তাহলে আপনার মনে থাকতো। তাহলে এখন দেখেন আমার সাবজেক্ট হয়ে গেছে, আমার ভার্ব হয়ে গেছে, আর কোনো আমার টেনশন নাই। এরপরে কি আছে? এমন। এমন ইংলিশ কি? সাচ। যেমন ইংলিশ সাচ অ্যাজ। একটি, একটি ইংলিশ হচ্ছে আ। তারপরে কি? শাসন ব্যবস্থা। তাহলে ফর্ম অফ গভর্নমেন্ট এটা দিতে পারেন, ডেমোক্রেসি ইজ এ সাচ গভর্নমেন্ট।
ফর্ম অফ গভর্নমেন্ট দেন সাচ। আচ্ছা হ্যাঁ, গভর্নেন্স, কিন্তু এখানে গভর্নেন্স দেন, গভর্নেন্স, গভর্নেন্স। ও গভর্নমেন্টস দিলেও হয়, সমস্যা নেই, গভর্নমেন্টস, গভর্নমেন্টস, অথবা সাচ আ সিস্টেম অফ গভর্নেন্স, সাচ আ ফর্ম অফ গভর্নেন্স, ঠিক আছে, মানে সাচ আ সিস্টেম অফ গভর্নেন্স, গভর্নেন্স, সাচ আ সিস্টেম অফ গভর্নেন্স, যেটা দেবেন আপনার হয়ে যাবে। এগুলা দিলে একটু স্ট্যান্ডার্ড হয়। ধরেন আপনার সাচ আ সিস্টেম, সিস্টেমটা দিলে আরো বেশি উজ্জ্বল প্রাণোজ্জ্বল হয়। অথবা আপনি দিতে পারেন ফর্ম, ফর্ম অফ, এই দুইটার মধ্যে একটা দেন, তাহলে আরো উজ্জ্বল এবং প্রাণোজ্জ্বলিত হবে। তো আপনি যদি এইভাবে লিখেন হয়ে গেছে, বাট এটা যদি দেন তাহলে দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। এখন সাচ আ গভর্নমেন্টস, আচ্ছা এখন দেখেন এতটুকু আমার হয়ে গেছে। এখন আমি এই যেখানে কথাটার ইংলিশটা কি, যেখানে কথাটার ইংলিশ হচ্ছে হোয়ার, 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 জনগণই রাষ্ট্র ক্ষমতার মূল উৎস, জনগণই রাষ্ট্র ক্ষমতার মূল উৎস, মূল উৎস কারা, জনগণই, এইটা আমার সাবজেক্ট, মানে এটা পরের অংশ, যে কমা দিলাম না, পরের অংশটা হচ্ছে এটা। এখন এটা কি আমার সাবজেক্ট, তাহলে এটার ভার্ব কোনটা, রাষ্ট্র ক্ষমতার মূল উৎস, তাহলে জনগণই রাষ্ট্র ক্ষমতার মূল উৎস, রাষ্ট্র ক্ষমতার মূল উৎস। দেখেন তো ভার্ব খুঁজে পান কিনা, যাওয়া খাওয়া হওয়া এগুলো একটা আছে, ভার্ব আপনি খুঁজে পাচ্ছেন না। যখন আপনি ভার্ব খুঁজে না পারবেন তখন আমাকে কি করতে হবে, জনগণই। তাহলে এখানে আপনি জনগণকে এইভাবেও লিখতে পারেন যে আহ এখানে আপনি এরকম ভাবে লিখতে পারেন যে পাবলিক, পিপল, মেইন, এরকম। আবার এইভাবে লিখতে পারেন না, কিন্তু ধরেন আমরা লিখলাম হচ্ছে পিপল, পিপল, হ্যাঁ পিপল লিখলে কিন্তু জনগণ বলতে অনেক মানুষ বোঝাচ্ছে, তা পিপল ও প্লুরাল ফর্মে বসে গেছে মনে করেন। তো রাষ্ট্র ক্ষমতার মূল উৎস পিপল আর, কেন, কারণ পিপলটা হচ্ছে আমার প্লুরাল, পিপলটা অটোমেটিক প্লুরাল, হ্যাঁ পিপলটা কিন্তু অটোমেটিক প্লুরাল। আচ্ছা হোয়ার পিপল, হ্যাঁ আর দ্য মেইন সোর্স অফ, হ্যাঁ এটা দেন হোয়ার পিপল আর দ্য মেইন সোর্স, আর দ্য মেইন সোর্স। এই যে একজন লিখেছে দেখেন, আপনারাই দেখেন একজন লিখেছে খুব সুন্দর করে, যে লিখেছে মেইন সোর্স অফ স্টেট পাওয়ার, হ্যাঁ এটাও লেখা যায়, মেইন সোর্স অফ স্টেট পাওয়ার, স্টেট পাওয়ার, এটাও দেওয়া যায়। উনি লিখছে তা আমিও লিখে দিয়েছি, স্টেট পাওয়ার মানে হচ্ছে জনগণের মূল উৎস, মেইন সোর্স অফ স্টেট পাওয়ার, রাষ্ট্র ক্ষমতার মূল উৎস, স্টেট পাওয়ার রাষ্ট্র ক্ষমতার মূল উৎস। ধরুন ওনার মতন করে আমরা দিলাম রাষ্ট্র ক্ষমতা, ইংলিশ হচ্ছে স্টেট পাওয়ার, রাষ্ট্র ক্ষমতার মূল উৎস। এখন এটা কি, এটা কি দিলেন আপনি, এটা আপনি ডিরেক্ট ন্যারেশনে লিখলেন। এখন বলেন তো এই কথাটা কে বলছে, কথাটা কে বলছে, আপনাদের মনে হয় এই কথাটা কেউ একজন বলছে? এখানে তো কারো নাম উল্লেখ নাই দেখেন। এখন যখন আপনি বলতে যাবেন হি সেড দ্যাট, তখন আপনাকে বলবেন এই কে কে বলছে এটা, তুই লিখাই নাই তুই কেন বললি, আপনি তখন বলবেন যে এটা মারুফ স্যার বলছে, এটা বলবেন, বলবেন না। তো আপনাকে কি করতে হবে, ইম্পার্সোনাল একটা বসায় দিতে হবে। ইম্পার্সোনাল কোনগুলা, ইম্পার্সোনাল একটা রিপোর্টিং ভার্ব বসায় দিতে হবে। তো এটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। কিভাবে দেখেন, এটা তো আপনার এই যে দেখেন জাস্ট এইটা বসায় দিলেই হবে, যে আপনি ধরেন বলতে চাচ্ছেন যে ইট ইজ সেইড দ্যাট, ইট ইজ সেইড দ্যাট, হয়ে গেছে কাজ। ইট ইজ সেইড দ্যাট ডেমোক্রেসি ইজ আ সাচ অফ গভর্নমেন্টস হোয়ার পিপল আর দ্য মেইন সোর্স অফ স্টেট পাওয়ার, ব্যাস হয়ে গেছে। আর কোনো কিচ্ছু করার দরকার নাই আপনার, মানে এই যা আছে তাই লিখে দিলেন, লিখে দিয়ে আপনার সেন্টেন্সটা হয়ে গেছে। এখন আসেন, এখানে একটা ভুল আছে যেটা আমাদের দেশে সচরাচর শেখানো হয় না, মানে শেখানোই হয় না সচরাচর। কি পুরো মনে করেন আপনাকে গ্যাপে ফেলে রেখে দিল যে এটা শিখেন, এটা শিখে যে পরীক্ষার হলে দিয়ে আসবেন, যে শুধুমাত্র এতটুকুর পরিবর্তন, এটাও শেখায় না। এটাও যে ইম্পার্সোনাল একটা রিপোর্টিং ভার্ব আছে, এটা শেখায় না। এখানে ইট ইজ সেড দ্যাট দিতে পারেন, ইট ইজ বিলিভ দ্যাট। এই যে দেখেন আমরা ইম্পার্সোনাল রিপোর্টিং ভার্ব গুলো আছে, এটা একটা তালিকা দিয়েছি। এই তালিকাগুলো যদি আপনি মুখস্থ করে রাখতে পারেন, আমরা তালিকাটা দেখাই, কই তালিকা, এখানে ছিল না, আপনি এখানে ইট ইজ সেইড দ্যাট,
ইট ইজ রিপোর্টেড দ্যাট, প্রতিবেদনে তো আসেনি তাই এটা দেওয়া যাবে না, প্রতিবেদনে আসেনি। হ্যাঁ, ইট ইজ বিলিভ দ্যাট, এটা বিশ্বাস করা হয় যে, এটা দিতে পারেন। আবার ইট ইজ নন দ্যাট, এটা জানা যায় যে, হ্যাঁ আপনি জানেন যে, এরকম আর কি। ইট ইজ থট দ্যাট, মনে করা হয় যে, এগুলা দিতে পারেন। এগুলোর মধ্যে একটা দিয়ে দেন, ইট ইজ মেনশন দ্যাট, এগুলো দিয়ে দেন, একটা দিয়ে দিলেই হবে। কারণ ইম্পার্সোনাল তো আপনাকে বলেনি, যে উল্লেখ করে দেয়নি যে কি কি আছে না আছে, এগুলো আপনাকে উল্লেখ করে দেয়নি। সো আপনি ইট ইজ সেড দ্যাট এটা বসায় দিবেন, তারপরে যা আছে এইভাবে শুধু লিখতে থাকবেন। এখন এখানে হচ্ছে একটা সমস্যা ধরা দিবে। সমস্যাটা হচ্ছে এই যে হোয়ার, এই আছে না, এই আপনাকে ধরা খাওয়াবে। হোয়ার যে অংশটা আছে, এই স্যার আলহামদুলিল্লাহ আপনি আপনার ভর্তি হওয়ার পর থেকে অনেক সাহস পাচ্ছি, চেষ্টা করছি। হ্যাঁ, আমার মনে হলো মোহাম্মদ নোমান হোসাইন, দেখেন আমরা কিন্তু ক্লাস খুব একটা বেশি হয়নি, মানে আমাদের যে একটা চলছে ক্লাস, ওইখানে 9 নাম্বার ক্লাস। আর তারপরেও দেখেন স্টুডেন্টের যে কনফিডেন্স, লিখতে পারছে, এই কনফিডেন্সটাই আমরা নিয়ে আসতেছি। এখন এখানে ন্যারেশন দিয়ে আপনি লিখবেন। এখন ধরেন এটা সেড দ্যাট, আপনি বললেন যে এটি সেড দ্যাট, কে বলে সেটা বলার দরকার নেই, বাট আপনি যখন এটা লিখবেন পরীক্ষার হলে, তখন আপনার বেশি মার্কস পেয়ে যাবেন। তার মানে ইনডিরেক্ট ন্যারেশন দিয়ে লেখার একটা বেশি মার্কস আছে। কিন্তু এই যে হোয়ার, আমরা যে হোয়ারটা লিখলাম, এই হোয়ারটা এইখানে কি লিখবেন? এখানে শুধুমাত্র শুধু এতটুকুই পরিবর্তন করবেন, ইন হুইচ, ইন হুইচ, এইটুকুর পরিবর্তন করবেন, হোয়ারের বদলে ইন হুইচ বসাবেন। বাকি যেটা যেভাবে আছে আপনি সেইভাবেই দিবেন, শুধু এখানে ইন হুইচটা বসাবেন। বাকি যেটা যেভাবে আছে সেভাবে দিবেন। কারণ কেন, ইজ এখানে আপনি বলতে পারেন যে ইজ এর বদলে তো ওয়াজ বসবে, ইজের বদলে তো ওয়াজ বসবে না, এগুলা হচ্ছে চিরন্তন সত্য। চিরন্তন সত্য হলে টেন্সের কোনো পরিবর্তন হয় না। চিরন্তন সত্য বাক্য টেন্সের কোনো পরিবর্তন হয় না। তো আপনি যেগুলো লিখবেন সেগুলো চিরন্তন সত্য মনে করাই দিবেন স্যারদেরকে, স্যার এটা চিরন্তন সত্য, সো দ্যাট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আপনি একটা টপিক লিখবেন, সেখানে যে টপিক গুলো লিখবেন সেগুলো কিন্তু চিরন্তন সত্য। হ্যাঁ, আপনি কিন্তু অতীতের কোন একটা ঘটনা বলতে চান, সেটাকে যদি আপনি ইনডিরেক্ট ন্যারেশন লিখতে চান, তখন আপনি পাস্ট টেন্স দিয়ে লিখবেন। অতীতের ঘটনা, এখানে কি অতীতের কোনো ঘটনা কথা আছে? গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণই রাষ্ট্র ক্ষমতার মূল উৎস, এটা অতীতের ঘটনা? এটা তো আমাদের একটা চিরন্তন সত্য বাক্য। চিরন্তন সত্য বাক্যের টেন্স পরিবর্তন হয় না, তাই ইজের বদলে ওয়াজ হয়নি, অন্য কোনো কিছুর পরিবর্তন হয়নি, শুধু পরিবর্তন হয়েছে ইন হুইচ। হ্যাঁ, আপনি বলতে পারেন হেই, ইন হুইচের আবার পরিবর্তন আমাদের বইও নাই, কোথাও নাই, আপনি পরিবর্তন করলেন কিসের জন্য? আপনার বইয়ে হোয়ার আছে, আপনি নর্মালি হোয়ার লিখে ছেড়ে দিবেন। আমাদের দেশি স্যার, টিচার, ম্যামরা কেউ আপনাকে ধরবে না, কেউ আপনাকে ধরবে না। কিন্তু যখন আপনি আইবি এর পরীক্ষাগুলো দিতে যাবেন, বা আপনি নবম দশম গ্রেডের পরীক্ষাগুলো দিতে যাবেন, বা আপনি হচ্ছে ধরেন এনএসআই এর এক্সাম গুলো দিতে যাবেন, অথবা বাংলাদেশ ব্যাংকের এডির এক্সাম গুলো দিতে যাবেন, তখন আপনি ধরা খেয়েছেন। বুঝতে পেরেছেন কেন ধরা খাবেন? এবং সিনিয়র অফিসারের এক্সাম গুলো দিতে যাবেন। সিনিয়র অফিসারের এক্সাম এবারে খুবই, মানে এটা কি বলে, ওইটা আর্টস ফ্যাকাল্টি করাতে ওই ঘটনাটা করছে, খুবই ইজি একটা টার্মস নিয়ে আসছে। বাট সবসময় তো আর্টস ফ্যাকাল্টি করবে না, এটাও মাথায় রাখেন। আর্টস ফ্যাকাল্টি এখন অল্পই পায় নবম দশম গ্রেডের গুলো, এখন ম্যাক্সিমাম গুলো আইবিএ পাচ্ছে, বিআইবিএম পাচ্ছে, আপনি সবাই জানেন, বুয়েট পাচ্ছে, বিভিন্ন জন পাচ্ছে। একটা পেয়ে গেছে আর্টস ফ্যাকাল্টি, করে দিয়েছে কোশ্চেন। তো সবসময় না। তো এই জিনিসগুলো কেন ইন হয়েছে, আমাদের বই কেন নাই, এগুলো আসলে কেন নাই বলতে গেলে এগুলোর একটা পার্থক্য আছে। যেমন ধরেন ইন হুইচ কেন বসেছে, দেখেন আমি আপনাকে যদি এখানে বলি, আপনাকে বলতেছে যেখানে জনগণই রাষ্ট্র ক্ষমতার মূল উৎস, এই যেখানে মানে হচ্ছে, এই যেখানে মানে একটা জায়গা বোঝাচ্ছে, এটা কি একটা জায়গা যেটা বাংলাদেশ, এরকম বোঝাচ্ছে? এই মানে এটা আসলে কথার কথা, তাই না, একটা সাবজেক্ট বোঝাচ্ছে। যেখানে আমরা কথার কথা বলি না যে গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণই রাষ্ট্র ক্ষমতার মূল উৎস, তার মানে এইটা আপনার মাথার ভিতরে কি ঢুকতেছে যে এই যেখানে মানে হচ্ছে একটা বিষয়, গণতন্ত্রের একটা বিষয়ের কথা বলা হচ্ছে। এটা কোনো জায়গা না, এটা আপনার বাড়ি না। যে যেখানে, যেখানে অর্থ দ্বারা যখন কোনো একটা স্থান বোঝাবে, যে যেখানে মানে ঢাকায় মানুষ যেখানে বসবাস করে, সেটা যেখানে বলেছে বসবাস করে, তার মানে ওটা স্টেট। লাইক দ্যাট আমরা যদি এই তিনটা সেন্টেন্স দেখি, তাহলে আমরা পার্থক্যগুলো বলতে পারবো। দেখেন, হি সেইড এডুকেশন ইজ দ্য প্রসেস হোয়ার, এডুকেশন হচ্ছে একটা প্রক্রিয়া, মানে হচ্ছে শিক্ষা হচ্ছে একটা প্রক্রিয়া যেখানে, যেখানে নলেজ ইজ ট্রান্সফার্ড ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার, মানে যেখানে হচ্ছে নলেজ হচ্ছে একটার থেকে আরেকজনের কাছে ট্রান্সফার হতে থাকে, একজনের কাছ থেকে আরেকজনের কাছে। যেমন আমার নলেজ এখন আপনাদের কাছে ট্রান্সফার হচ্ছে, আপনাদের নলেজ আমার কাছে ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে? তো এই যে হোয়ার, এই হোয়ার মানে কি আপনাকে বলতেছে এটা আপনার বাড়ি, এই হোয়ার মানে কি বলতেছে এটা আমার বাংলাদেশ, শুধু বাংলাদেশেই হয়। এটা মানে হচ্ছে, এই হোয়ার মানে হচ্ছে এটা এডুকেশন সিস্টেম সম্পর্কে বলা হচ্ছে, আর কিচ্ছু না। তো এটা আপনার এখানে ইন হুইচই বসবে, এখানে কি বসবে, ইন হুইচ।
মানে যদি আপনি এটাকে ইনডিরেক্ট ন্যারেশনে করতে চান তাহলে এখানে ইন হুইচ বসবে। আবার লক্ষ্য করেন, হি সেড আর ডেমোক্রেসি ইজ এ প্লেস হোয়ার পিপুল ভয়েস আর হেয়ার্ড, যেখানে মানুষ কি করে, মানুষের কথা শোনা যায়। তো এই যে দেখেন ডেমোক্রেসি একটা সাবজেক্ট, এটা একটা কি সাবজেক্ট, এটা কোনো স্থান না, এটা একটা সাবজেক্ট। এই সাবজেক্ট সম্পর্কে হোয়ার বলতেছে, এইটাই তো সাবজেক্ট। তাহলে এটাও এটার জন্য আমার ইন হুইচ বসবে, এটার জন্য আমার কি ইন হুইচ বসবে। তাহলে হোয়ার কোথায় বসবে, হোয়ার কোথায় বসবে দেখেন এখানে লক্ষ্য করেন, দিস ইজ দ্য হাউস, এই যে দেখেন হাউস আপনার বাড়ি, অলরেডি প্লেস, এটা একটা স্থান না, বলেন তো প্লেস। হোয়ার আই ওয়াজ বর্ন, যেখানে আমি মানে জন্মগ্রহণ করেছি, এটা বলছেন দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। এখন আপনি এটা কি লিখবেন, এখানে তো কোনো কেউ বলেনি এই কথাটা, এই কথাটা কি কেউ বলেছে, বলেনি। কিন্তু আপনি যদি ইট ইজ সেড দ্যাট দেখেন, আপনি এখানে লিখতে পারেন যে হি সেড দ্যাট, হি সেড দ্যাট। দিসের দিসের বদলে দ্যাট বসে, দ্যাট একবার বসেছে, আচ্ছা দিসের বদলে এখানে ইট বসাবো, হ্যাঁ এখানে ইট বসাবো। ইট ইজ দ্য প্লেস, আচ্ছা ইট ওয়াজ দ্য প্লেস, ইট ওয়াজ দ্য প্লেস, এগুলা কিভাবে চেঞ্জ হয় এগুলা পরে দেখাই। ইট ওয়াজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, যে দেখেন এখানে হোয়ার এর কোনো পরিবর্তন হবে না, হোয়ার আই ওয়াজ বর্ন, আই ওয়াজ বর্ন, এই যে দেখেন কোনো পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়নি। কেন, কারণ এখানে হোয়ার মানে এই প্লেসের কথা বোঝাচ্ছে, যে হাউসের কথা বোঝাচ্ছে, আপনার বাসায় একটা প্লেসের কথা বোঝাচ্ছে। এটা হচ্ছে সেই জায়গা, যে এই বাসা যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। তার মানে এইখানে দেখেন এইভাবে আমরা এটা লিখে দিচ্ছি, হোয়ার এর বদলে হোয়ারই লিখতেছি। কেন, কারণ এটা একটা স্থান বোঝাচ্ছে। কিন্তু আপনি যখন একটা বিষয় বোঝাবেন হোয়ার এর বদলে, তখন ইন হুইচ বসাতে হবে, এগুলো আমাদের বই নাই। এখন এই রিলেটেড কিছু কোশ্চিন আপনাকে জেনে রাখতে হবে, কারণ আমি যখন একটা জিনিস পাই তখন ওই জিনিসটা নিয়ে রিসার্চ করি। তো আপনাকে ওই জিনিসটা নিয়ে স্যার, হ্যাঁ থ্যাংক ইউ মারুফ, মোহাম্মদ আলিফ আল মারুফ। আচ্ছা স্যার, আপনার ক্লাস করার পর থেকে বড় বড় ট্রান্সলেশন করতে পারতেছি, খুব ভালো লাগছে, থ্যাঙ্কস আলট স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, সজীব বলছে আই ওয়েট ইউ স্যার। আচ্ছা এখন কথা হচ্ছে এইখানে একটা জিনিস দেখেন, আমার একটা আলিফ ভাই আছে, আমার নাম মারুফ, আলিফ মারুফ, হ্যাঁ আলিফ আল মারুফ। আচ্ছা আচ্ছা, এখন লক্ষ্য করেন এইখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আহ, এখানে আপনাদেরকে দেখাই, ওই যে ইন হুইচ যেখানে বসেছে, এই যে দেখেন হোয়ার ইন হুইচ বসে, হোয়ার এর জায়গায় কি বসে, ইন হুইচ। যখন এটা একটা সিস্টেম ব্যবস্থা বোঝাবে, একটা প্রসেস বোঝাবে, মানে লিখা থাকবে বাক্যের মধ্যে, এগুলা লিখা থাকবে যে হোয়ার ইজ দ্য সিস্টেম, সিস্টেম কথাটা আছে, প্রসেস কথাটা আছে, সিচুয়েশন কথাটা আছে, সাবজেক্ট, সাবজেক্টটা লিখা থাকবে না, কিন্তু সাবজেক্ট বুঝে নিতে হবে, ওই যে একটু আগে যেটা সাবজেক্ট, কিন্তু এগুলো আপনার লিখা থাকবে, এগুলো আপনার লিখা থাকবে। সাবজেক্টটা কি, সাবজেক্টটা লিখা থাকবে না, মানে প্লেস বুঝাবে না, অন্য কোনো কিছু বুঝাবে। তখন এর বদলে আপনি হোয়ার থাকলে ইন হুইচ বসাবেন। আর হোয়েন, হোয়েন যখন আপনি দেখবেন যে এটা একটা ডে বোঝাচ্ছে, হোয়েন মানে কি যখন, কিন্তু যখন না বোঝায় ডে বোঝাচ্ছে। হোয়েন মানে কি যখন না, যখন না বোঝায় বোঝাচ্ছে কি ডে। ধরেন ডে বোঝাচ্ছে, ডেট বোঝাচ্ছে, মোমেন্ট বোঝাচ্ছে, মানে একটা দিন বোঝাচ্ছে, একটা ডেট বোঝাচ্ছে, একটা মোমেন্ট বোঝাচ্ছে, এগুলা লেখা থাকবে, এগুলা সেন্টেন্সের মধ্যে থাকবে। একটা ইভেন্ট বোঝাচ্ছে, এগুলা দেখবেন সেন্টেন্সের মধ্যে লেখা আছে। হোয়েনের আগে এগুলা লেখা আছে, হোয়েনের ঠিক অংশতে আপনি এগুলা পাবেন। হোয়েনের ডে, হোয়েনের আগে দেখবেন ডে কথা লেখা আছে, হোয়েনের আগে দেখবেন ডেট কথা লেখা আছে, হোয়েনের আগে দেখবেন মোমেন্ট কথা লেখা আছে, অথবা ইভেন্ট কথা লেখা আছে। মানে সময় বোঝালেও প্লেস নয়, বুঝতে পেরেছেন? আচ্ছা এবার আসেন হোয়ার। আচ্ছা হোয়াই, হোয়াই আমরা এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই, কারণ হোয়াই মানে কেন, এটা আমরা রিজন সবসময় জানি। সো ফর হুইচ, হোয়াই থাকলে হোয়াই বসাই দিবেন না, হোয়াইয়ের বদলে ফর হুইচ বসাবেন, এটা রিজন, এটা সবসময় একই, এটার কোনো পরিবর্তন নাই। হাউ, হাউ হচ্ছে পদ্ধতি বোঝাবে, এটাও সবসময় একই, এটারও কোনো পরিবর্তন। হাউ থাকলে দ্য ওয়ে ইন হুইচ, দ্য ওয়ে ইন হুইচ এটা বসাবো। এন্ড দেন হোয়াট যদি থাকে তাহলে আমরা কি বসাবো, দ্যাট হুইচ, অথবা দ্য থিং হুইচ। দ্যাট হোয়াট যদি থাকে, ডিরেক্ট ন্যারেশনে যদি হোয়াট থাকে তাহলে আমরা এগুলা বসাবো। এই যে একটু আগে আমরা এখানে হোয়াট ছিল না, এই যে আমাদের ডিরেক্ট ন্যারেশন বসাচ্ছিলাম যখন, তখন হোয়াট ছিল, এই যে এখানে হোয়ার লিখেছিলাম, কিন্তু ওই হোয়ারের বদলে ইন হুইচটা লিখতে হবে। ইনডিরেক্ট ন্যারেশনে কোনো পরিবর্তন নাই, জাস্ট এগুলার পরিবর্তন আমাদেরকে দেখানো হয় না। লাইক নিচে আরো 3-4টা সেন্টেন্স দিলে আপনাদের মনে হয় একটু বেটার হইতো। লাইক দ্যাট এখানে আসেন, ডিরেক্ট সেন্টেন্সে কি লেখা আছে দেখেন, হি সেইড,
দ্যাট ওয়াজ দ্য ডে, এই যে ডে লিখা আছে, এই যে দেখেন ডে, আমি একটু আগে বললাম না হোয়েন এর আগে ডে লিখা থাকবে, ডেট লিখা থাকবে, ইভেন্ট লিখা থাকবে, মোমেন্ট লিখা থাকবে। তো দেখেন হোয়েন এর ঠিক আগে ডে লিখা আছে, হোয়েন এর ঠিক আগে ডে লিখা থাকার কারণে আমি এখানে অন হুইচ এটা বা ইন হুইচ এটাও বসাতে পারবো, সমস্যা নাই। আই মেট হার, তো এই যে দেখেন ডে থাকার কারণে হোয়েন এর বদলে অন হুইচ বসে গেছে, ঠিক আছে না? ইজি, ইজি টেকনিক শেখেন। আর এগুলো আমি আপনাকে বারবারই বলতেছি ভাই, এগুলো আপনার বই টই নাই, আপনি বই খুঁজাখুঁজি করেন না, বই যত বেশি খুঁজবেন। এগুলো নাই কিসের জন্য? কারণ এগুলা রিলেটেড আমাদের কোশ্চেন গুলো সলভ হচ্ছে না। আপনি এগুলো পাবেন, এগুলো কোথায় পাবেন আমি যদি আপনাকে ব্যক্তিগতভাবে বলি, আইবিএ যে প্রশ্ন ব্যাংক গুলো আছে না, এগুলো কিনবেন, বা এনএসআই এর যেগুলা নবম দশম গ্রেডের জব হয়েছে, সহকারী পরিচালকের যেগুলা হয়েছে, এগুলোতে আপনি পাবেন এগুলো। হ্যাঁ, মানে এগুলো, এগুলোর মধ্যে সমাধানে দেওয়া আছে, কোনো রুলস টুলস নাই, সমাধান দেওয়া আছে, সমাধানে খুঁজে পাবেন এগুলো। সমাধানে খুঁজে পাওয়ার পর ওটা রুলস এর মধ্যে আনতে হবে, রুলস এর মধ্যে ইন্টারাক্টিভ করতে হবে। আর আরেকটা জায়গায় পাবেন, সেটা হচ্ছে বিভিন্ন ইন্ডিয়ান ওয়েবসাইট গুলোতে। আর আরেকটা হচ্ছে আরো একটা প্লেসে পাবেন, নামটা ভুলে গেছি, একটা ওয়েবসাইটে পাবেন। তো এই জিনিসগুলো আমাদের আস্তে আস্তে আমাদের পড়ালেখার মধ্যে ঢুকে যাচ্ছে। একই জিনিস বারবার কোশ্চেন করতে করতে স্যাররাও তো বিরক্ত, ম্যামরাও তো বিরক্ত, এই নতুন কিছু কিন্তু কিছু আনি, তো নতুন আনতেছে আস্তে আস্তে, আস্তে আস্তে সবকিছু নতুন ঢুকতেছে। অনেক সময় আপনি তাকায় দেখবেন যে হুবহু কপি তুলে নিয়ে এসে বসাই দিয়েছে আপনার পরীক্ষার মধ্যে, কিন্তু আপনি কিন্তু এটা জানেন না। যারা জানে তারা কিন্তু জানে। যেমন আপনাকে যদি আমি একদম শেয়ার করি যে, হ্যাঁ আয়ের পরিবর্তন হবে, সেগুলো আমরা দেখাইনি, পার্সনের পরিবর্তন আছে, পার্সনেরও পরিবর্তন আমাদেরকে করতে হবে। হ্যাঁ পার্সনের পরিবর্তন হয়, পার্সনের পরিবর্তন করতে হয়। ওই এখানে মনে হয় করি নাই না, এই একটা জায়গায় মনে হয় করি নাই। ও আচ্ছা, হ্যাঁ, দিস ইজ দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন। হি, আচ্ছা এই আয়ের পরিবর্তন হয়ে হি হবে, এবং হ্যাড, হুই হ্যাড বর্ন। এন্ড বর্ন কেন বসালাম? ওয়াজ আছে, ওয়াজ থাকলে হ্যাড বসা, মনে আছে? ওয়াজ থাকলে হ্যাড বসে বলেছিলাম। তো এইভাবে পরিবর্তন গুলা করতে হবে। হ্যাঁ, লাইকলি এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাইলাম একটু মানে কোয়ালিটি করে। এখন আপনার 3টা ফ্রেন্ড আছে, একটা ফ্রেন্ডের নাম গার্ডিয়ান, এগুলো হচ্ছে গার্ডিয়ান স্টাইল, আল জাজিরা স্টাইল এবং নিউ ইয়র্ক টাইম স্টাইল, এগুলো হচ্ছে আপনার নিউজ পেপার স্টাইল। আপনি যখন একটা রাইট করবেন তখন অন্যের সাথে মিলাইলে আপনি ভালো রাইট করতে পারবেন। আপনি একটা রাইট লিখলেন, এখন আপনি 3টা পত্রিকার সাথে মিলাই দেখেন আপনার রাইটিংটা ঠিক আছে কিনা। তো এখান থেকে আপনার ঠিক আসাটাকে নিয়ে এটা দেখাবে। দেখেন ডেমোক্রেসি কমা দিয়েছে, আপনি দেননি কিন্তু কমা দিয়ে রাখছে, সমস্যা নাই, আপনি কমা, ওরা কমা দিয়েছে, কমা দিয়ে কি করছে এটা দেখাই। often held as the most equitable form of governance, এই যে এইখান থেকে একটা কমা দিয়ে এখানে আরেকটা কমা দিয়েছে, এটাকে বলা হচ্ছে অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন, অ্যাপোজিটিভ অথবা অ্যাপোজিশনস। এখন অ্যাপোজিটিভ আর অ্যাপোজিশন তৈরি করা তো আমি আপনাদেরকে শেখাইনি, এটা আলাদা ক্লাস। যে আপনি অ্যাপোজিটিভ, আমি আপনাদেরকে একটা থিমস বলি, অবজেক্ট আছে না, ওই অবজেক্টকে সাবজেক্ট আর ভার্বের ঠিক মাঝ বরাবর বসাই দেন। দেখেন এটা সাবজেক্ট ডেমোক্রেসি, ঠিক আছে, ডেমোক্রেসি হচ্ছে আমার সাবজেক্ট। প্লেস পাওয়ার ফ্যামিলি ইন দা, আচ্ছা ইন দা হ্যান্ডস অফ দ্য পিপল, আচ্ছা প্লেসেস এইটা হচ্ছে আমার ভার্ব। এই যে দেখেন এটা হচ্ছে আমার সাবজেক্ট, এইটা হচ্ছে আমার ভার্ব। সাবজেক্ট আর ভার্বের মাঝখানে যখন আপনি অবজেক্টটাকে নিয়ে আসে সুন্দর করে বসাবেন, সুন্দর করে বসাবেন, তখন সেটা পজিটিভ হয়ে যায়। আমাদেরকে মনে হয় যে ভাই সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে যে জিনিস, সেটাই হচ্ছে অ্যাপোজিটিভ, অ্যাপোজিশন। বাট ওইটা কই থেকে আসে? ওইটা ওই যে অবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, অবজেক্ট না তো, এটা ধরো কমপ্লিমেন্ট, ওটা কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টকে কমা দিয়ে মাঝে বসায় দেওয়া, মানে সাবজেক্ট আর ভার্বের মাঝে বসায় দেওয়া, এন্ড দেন ওটা হয়ে গেল পজিটিভ। যেমন এটা আপনি পরেও তো লিখতে পারতেন, এটা পরে দিলেই তো হইতো, এটা এত তাড়াতাড়ি দেওয়ার কি দরকার ছিল? আচ্ছা, প্লেসেস পাওয়ার ফার্মলি ইন দ্য হ্যান্ডস অফ দ্য পিপুল, মানে এইটা হচ্ছে মানুষের, এটা হচ্ছে মানুষের কাছে, হ্যান্ড অফ দ্য পিপুলের কাছে চলে যায়। এখানে আপনার ইনডিরেক্ট ন্যারেশন করেনি, বাট আমরা এখানে ডিরেক্ট ন্যারেশন গুলাই দেখাইছি, ইনডিরেক্ট ন্যারেশন আনতে হইতো, একটু মিস্টেক হয়েছে। আল জাজিরা হচ্ছে বলতেছে, দেখেন ইন আ ডেমোক্রেসি, আপনি ইন আ ডেমোক্রেসি লিখছিলেন, ইন আ ডেমোক্রেসি লিখছিলেন, আপনি শুধু ডেমোক্রেসি লিখছিলেন, শুধু ডেমোক্রেসি লিখছিলেন। এন্ড আল জাজিরা বলতেছে যে ভাই আমি লিখবো হচ্ছে ইন আ ডেমোক্রেসি, সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তাহলে এখানে দেখেন সেভিয়ারেন্টলি লাইস, মানে সেভিয়ারেন্টলি লাইস মানে হচ্ছে এটা হচ্ছে অতপ্রভাব ভাবে, সেভিয়ারেন্টলি মানে অনেক রকমের বলা হয়,
এটা হচ্ছে খুব বেশি ভাবে জড়িত হয়ে আছে। লাইফ মানে শুয়ে যাওয়া না, লাইফ মানে হচ্ছে জড়িত হয়ে আছে উইথ দ্য পিপল, মানুষের সাথে জড়িত, মানে হচ্ছে গভীর ভাবে মানুষের সাথে জড়িত। কি ডেমোক্রেসি, ইন আ ডেমোক্রেসি সভেরেনলি লাইস উইথ দ্য পিপল, পিপলের সাথে জড়িত। তারপরে কি বলছে, আ প্রিন্সিপাল, এখানে কি লেখা ছিল, আচ্ছা আচ্ছা, দ্যাট আ প্রিন্সিপাল দ্যাট কন্টিনিউস, আ প্রিন্সিপাল মানে এটা হচ্ছে প্রধানত আ প্রিন্সিপাল দ্যাট কন্টিনিউস টু শেপ, এটা হচ্ছে আপনাকে পুনর্গঠন করে মডার্ন গভর্নেন্স, আধুনিক গভর্নেন্স তৈরি করতে। মানে এই বাক্যটাকে তারা মানে একদম অগোছালো করে লিখছে, যে এখানে আপনি সাবজেক্ট ভার্ব খুঁজে পাবেন কি করে। দেখেন এখানে হচ্ছে যে সাবজেক্টটা ছিল, সেই সাবজেক্টটাকে ওরা একটা অ্যাডভার্ব করে দিয়েছে। ইন আ ডেমোক্রেসি সেভারেন্টি লাইস উইথ দ্য পিপল, যেটা হচ্ছে লাইস উইথ দ্য পিপল, এখানে আপনার সাবজেক্ট খুঁজে পেতে আপনার একটু কষ্ট হবে। এখানে সাবজেক্ট গুলোকে একটু অন্যভাবে দিয়েছে, এটাই এটাই সাবজেক্ট ছিল, বাট এটাকে এখন অ্যাডভার্বিয়াল একটা ফ্রেজ বানাই দিয়েছে, বানাই দিয়ে আপনাকে এখানে বলতেছে ভাই এটা আমাদের ভার্ব, এই যে এটা, ঠিক আছে এইটা আমার ভার্ব। তো এখানেই সাবজেক্টটা ছিল, বাট সাবজেক্টটাকে এটা এ করছে। আচ্ছা, তারপরে এখানে সাবজেক্ট না খুঁজে পাবে উইথ দ্য পিপল, যা মানুষের সাথে, তো এই পুরোটাকে একটা ফ্রেজ বানাইছে। তো এটা সমস্যা নেই, এটা কিভাবে বানাবেন, আমাদের ফ্রেজাল ভার্ব একটা ক্লাস আছে, সেই ক্লাসে সুন্দর করে বানানো শিখে যাবেন। তারপরে দেখেন আ প্রিন্সিপাল দ্যাট, আ প্রিন্সিপাল দ্যাট কন্টিনিউস, যা কন্টিনিউস করতেছে, প্রধানত কন্টিনিউস করছে। আ প্রিন্সিপাল এখানে এইটাকে সাবজেক্ট হিসেবে ধরে রাখছে, মানে এটাকে পুরো একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে ওইখানে সাবজেক্টটা দিয়ে রাখছে, এন্ড দেন কন্টিনিউস টু শেপ মডার্ন গভর্নেন্স, মানে হচ্ছে মডার্ন গভর্নেন্স এর সাথে জড়িত। আপনার লেখা থেকে এই লেখাটা অনেক পরিবর্তন, কারণ আমাদের যারা ক্লাসগুলো করতেছেন তাদের মধ্যে এই জিনিসগুলো একটু ঢুকবে, দেখেন আস্তে আস্তে ঢুকবে। এই আল জাজিরার লেখাটা পরিবর্তন হয়ে গেছে অনেক বেশি। দ্য নিউ ইয়র্ক টাইম লিখেছে ডেমোক্রেসি ইজ ডিফাইন্ড, ডেমোক্রেসি হচ্ছে নির্দিষ্ট করে দেয় বাই দা, কি বলতেছে যে নোশন, মানে হচ্ছে ডেমোক্রেসি নির্দিষ্ট করে দেয় নেশন, নেশন নেশন, ডেমোক্রেসি কি করে দেয়, ডিফাইন করে দেয় ন্যাশন দ্বারা, মানে হচ্ছে জাতির দ্বারা ডেমোক্রেসি মানে গণতন্ত্র নির্দিষ্ট হয়, এইভাবে বলতেছে। ডেমোক্রেসি ইজ ডিফাইন্ড, ডেমোক্রেসি নির্দিষ্ট করা হয় জাতির দ্বারা, বাই দ্য ন্যাশনস, দ্যাট যা, এই যে এখানে হয়ে গেছে দ্যাট যা পলিটিক্যাল অথরিটি ড্রাইভার্স, যা হচ্ছে পলিটিক্যাল অথরিটি মানে রাজনৈতিক ব্যক্তিবর্গরা বা রাজনৈতিক স্বার্থ, এটা পলিটিক্যাল অথরিটি, এখানে রাজনৈতিক স্বার্থ, ড্রাইভস মানে হচ্ছে তারা হচ্ছে পরিচালনা করে, স্বার্থ পরিচালিত হয়, ফ্রম দ্য উইল অফ দ্য গভর্নমেন্ট, মানে হচ্ছে ফ্রম দ্য উইল অফ দ্য গভর্নমেন্ট মানে হচ্ছে আপনার গণতন্ত্র, মানে হচ্ছে শাসন ব্যবস্থা থেকে, ফ্রম দ্য উইল অফ দ্য গভর্নমেন্ট মানে হচ্ছে শাসন ব্যবস্থা থেকে এটা হচ্ছে পরিচালিত হয়, গণতন্ত্রের যে অথরিটি আছে অথরিটির দ্বারা পরিচালিত হয়, এইভাবে বলতেছে। এটা ডিফাইন্ড হয় কিসের দ্বারা, বাই দ্য ন্যাশনের দ্বারা ডিফাইন্স হয়, ন্যাশন এটা বাই দ্য ন্যাশনের দ্বারা এটা ডিফারেন্স হয়। এখানে একটু কঠিন ওয়ার্ড গুলো আনা হয়েছে, কারণ এটা আসলে 9 নাম্বার ক্লাস, 9 নাম্বার ক্লাস আসলে একটু কঠিন হবে, এটা স্বাভাবিক, কারণ 1 2 3 4 একটু সহজ ছিল, 9 নাম্বার ক্লাস থেকে একটু কঠিন হতে থাকবে, কঠিন টপিক গুলো আসতেছে তো কঠিন হবে, ঠিক আছে। এখন দেখেন এই ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসক নির্বাচন করে এবং রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ পায়। আজকে আমার আজকে খুব মানে ইয়া হয়ে গেছে। আচ্ছা, it is considered that democracy often relies on as the most suitable form of government, দারুন রাহিক, আচ্ছা, which citizens hold the supreme power। আর রাহিক কিন্তু আমার বইয়ের টাকাটা আবার পাঠিয়ে দিয়েছে, রাহিক আপনাকে অনেক ধন্যবাদ। কারণ হচ্ছে অনেকেই ক্যাশ অন ডেলিভারি নিয়ে বইয়ের টাকা দেয়নি, তো আপনার থেকে না চাইতে আপনি বইয়ের টাকাটা পাঠিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ধরেন বই ক্যাশ অন ডেলিভারি নিয়েছেন, টাকা মেরে দিতে চাচ্ছেন, মেরে দেন, বাট আপনাকে আমি একটা কথা বলি, ওই যে মেরে দিলেন ওই বইটা নিয়ে আপনি কখনো কোনো জিনিস শিখতে পারবেন না, ঠিক আছে, কখনোই কোনো জিনিস শিখতে পারবেন না, বরং ওই বইটা আপনার জন্য ওয়ান কাইন্ড অফ একটা রকমের দেখবেন যে একটা অভিশাপ আমি দিচ্ছি না, বাট ওটা আপনার হয়ে যায়, ওটা অটোমেটিক, ওটা হচ্ছে নেচার, যে ওটা অটোমেটিকলি হয়ে যায়। সো দ্যাট আপনি এটা ভাবেন যে আপনাকে আমি বিশ্বাস করে পাঠিয়ে দিয়েছি, কারণ আপনি আমার স্টুডেন্ট। তারপর রাহিক কিন্তু আমাকে টাকাটা পাঠিয়ে দিয়েছে, আমি কিন্তু রাহিক থেকে টাকাটা চাইনি, তো ও আমার কাছে এমনি বইটা পাঠিয়ে দিয়েছে, টাকা পাঠিয়ে দিয়েছে, অটোমেটিকলি বই পেয়েছে এবং সাথে সাথে টাকা পাঠিয়ে দিয়েছে। ওকে,
এই ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসক নির্বাচন করে এবং রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ পায়। কিছু কথার নাই, আমাকে কি জনগণ, এইটা আমার সাবজেক্ট কিভাবে বুঝলাম, কারণ এর সাথে কোনো প্রকৃত প্রত্যয় যুক্ত নাই। তো জনগণ, সরি বিভক্তি যুক্ত নাই। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসক নির্বাচন করে, তার মানে নির্বাচন করে, এইটা হচ্ছে যে করে করে। তো এই যে নির্বাচন করে এই পর্যন্ত হচ্ছে আমার ভার্ব। তাহলে আমি সাবজেক্টও পেয়ে গেছি, ভার্বও পেয়ে গেছি, কিন্তু শুরুতে কি লেখা আছে? শুরুতে ধরেন আপনার মাথায় এটাই আসলো, এই ব্যবস্থায়। তো আপনি এই ব্যবস্থায় ইংলিশটা কিভাবে লিখবেন? ইন দিস সিস্টেম, মানে সব থেকে সহজ স্টাইল তো এটাই, তাই না? ইন দিস সিস্টেম, এই সিস্টেমে, হ্যাঁ এই ব্যবস্থায়। তো হয়ে গেল। এখানে কমা দিলাম কেন? এখানে একটা প্রিপজিশন আছে তাই কমা দিলাম। এখন সাবজেক্ট লিখতে, সাবজেক্ট চলে আসছে, সাবজেক্ট লিখলে তো ভার্ব লিখতে হবে, উপায় নেই। সাবজেক্ট চলে আসছে জনগণ, তাহলে পিপল, পিপল, হ্যাঁ নির্বাচন করে, তার মানে পিপল হচ্ছে নির্বাচন করে। পিপল ইলেক্ট, তাই না? নির্বাচন ইংলিশ কি? ইলেক্ট। ইলেক্ট সাবজেক্ট লেখা হয়ে গেছে, তাই আমরা ভার্বটা লিখে দিলাম। এটা সাবজেক্ট লিখে ফেলছি, এই জন্য ভার্বটা লিখতেছি। সাবজেক্ট না লিখলে ভার্ব লেখার দরকার নেই। ইলেক্ট, ঠিক আছে। পরোক্ষভাবে শাসকদের, শাসকদের ধরেন আপনি সব থেকে ভালো হয় কি উল্টা দিক থেকে আসা, ধরুন শাসকদের, এটা হচ্ছে রুলার, রুলার্স দিলাম কেন? শাসকের ইংলিশ কি? রুলার, এর সাথে এস দিলাম, রুলার্স। কি দেখেন আর কি কি বাকি আছে? প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, এই পর্যন্ত না, এই যে এবং পর্যন্ত তো সেন্টেন্স, এবংটা থেকে আবার পরে লিখবো, আগে এই পর্যন্ত লিখে নিলাম, সাবজেক্ট ভার্ব, এই যে এটা সাবজেক্ট আর এই যে এটা ভার্ব, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব লেখা হয়ে গেছে, এখন যেভাবে ইচ্ছে সেভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে কি লিখলাম? রুলার্স। তারপরে কি? প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। তাহলে প্রত্যক্ষ ইংলিশ কি? প্রত্যক্ষ ইংলিশ হচ্ছে ডিরেক্টলি, ডিরেক্টলি, বা, বা ইংলিশ হচ্ছে অর, ইনডিরেক্টলি, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে। ইনডিরেক্টলি মানে পরোক্ষভাবে, হ্যাঁ। এ হয়ে গেছে, আর কোনো কিছু দরকার নাই। ওকে, এখন কি আছে? এবং, এবং এর জন্য আমরা কি লিখবো? এন্ড। এবং এর জন্য আমরা কি লিখবো? এন্ড। তারপরে কি? রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ পায়, তার মানে এইখানে আপনার সাবজেক্ট খুঁজে পাবেন না, এবং এর পরে সাবজেক্ট খুঁজে পাবেন না, এখানে সাবজেক্ট একটাই, এই যে এটাই সাবজেক্ট। আর আবারও আপনি পিপুল লিখবেন, তাহলে দেখতে অসুন্দর লাগে না? সাবজেক্ট নাই, এখানে উপরে সাবজেক্টটাই নিচে আনতে হবে। বারবার পিপুল লিখলে দেখতে খারাপ লাগবে, এই জন্য আপনাকে কি করতে হবে? শুধু ভার্বটা লিখে দেন। সুযোগ পাই ইংলিশটা কি? পাওয়া ইংলিশটা কি? গেট, ঠিক আছে। সুযোগ পাওয়া ইংলিশটা হচ্ছে গেট টু চান্স। সুযোগ পাওয়া ইংলিশটা কি? গেট টু চান্স। গেট টু চান্স মানে হচ্ছে সুযোগ পাওয়া। গেট টু চান্স মানে কি? সুযোগ পাওয়া। কি সুযোগ পাওয়া? রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ পাওয়া। তো দেখেন অংশগ্রহণের এই কথাটা আগে লিখে ফেলেন, যেহেতু আমি এখন উল্টা দিক থেকে আসছি। গেট টু চান্স, পার্টিসিপেট, ঠিক আছে। আচ্ছা, এবার রাষ্ট্র পরিচালনায়, রাষ্ট্র পরিচালনা উনি যেভাবে লিখছে ওইভাবে হবে, অথবা আপনি লিখতে পারেন ইন দা গভর্নমেন্টস, গভর্নেন্স আর কি, ইন দা গভর্নেন্স। গভর্নেন্স মানে হচ্ছে রাষ্ট্র পরিচালনা, গভর্নেন্স মানে হচ্ছে রাষ্ট্র পরিচালনা। আপনি বলতে পারেন ইজ দা স্টেট অ্যাফেয়ার্স, মানে আর একটু আমাদের যে লেকচার শিট আছে সেখানে স্টেট অ্যাফেয়ার্স লেখা আছে, বাট আমি একটু সহজ করে দিলাম। স্টেট অ্যাফেয়ার্স না লিখে ইন দা গভর্নেন্স লিখলে এটা রাষ্ট্র পরিচালনা, ইন দা গভর্নেন্স মানে হচ্ছে রাষ্ট্র পরিচালনা এই ক্ষেত্রে। তো এইভাবে আমরা এগুলোকে লিখে লিখে শেষ করে ফেলতে পারি। এখন আপনি বলতে পারেন এখানে কি পরিবর্তন হবে না? দেখেন এখানে আসলে পার্সন তো নাই, আমার পার্সন কি? পিপল, পিপল কি পরিবর্তন করতে পারবেন? পিপলের কোনো পরিবর্তন হয় না। এই পিপলের পার্সন, পার্সনের কোনো পরিবর্তন হয় না, কারণ এটা থার্ড পার্সন, থার্ড পার্সনের কি পরিবর্তন করবেন? পরিবর্তন নেই। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন তাহলে ভার্বের পরিবর্তন হবে। দেখেন এগুলো আসলে চিরন্তন সত্য, ভার্বেরও পরিবর্তন নাই। আপনি যেগুলো রাইটিং লিখবেন, টপিক লিখবেন, সেখানে ভার্বের কোনো পরিবর্তন পাবেন না। আপনি যখন গল্প টল্প লিখবেন তখন আপনাকে ভার্বের পরিবর্তন করতে হবে। আপনি যখন একটা কাহিনী লিখবেন, যে এরকম কাহিনী হয়েছে, দুইজন ব্যক্তিকে নিয়ে লিখবেন, যে ধরেন এই যে এলেন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে না, মানে সরি একটা কিলাকিলি তৈরি হয়েছে, তাই না?
তো এই যে মানে একটা মারামারি, একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, এই দ্বন্দ্বের বিষয়টা যখন নিয়ে লিখবেন তখন আপনি টেন্সের পরিবর্তন করবেন। বাট আপনি তো এটা একটা টপিকস নিয়ে লিখতেছেন, টপিকস নিয়ে লিখতে টেন্সের পরিবর্তন আর আসে না, আসলে একটু ভালো করে দেখানো যায়। তো তবে আপনাদের জন্য একটা আমি টেন্সের ক্লাস দিয়ে দেবো, এই টেন্সের ক্লাসটা দেখবেন। স্ট্রাকচার মিস্ট্রাকচার এগুলা নিয়ে কোনো কিছুতে হবে না, আপনি সুন্দর করে স্ট্রাকচার দেখবেন। এই গ্রামার খুবই ছোট একটা অংশ, খুবই ছোট একটা অংশ, এন্ড একটু ছোট একটা অংশ আপনি আধা ঘন্টার মতন দেখবেন, দেখে দেখবেন আপনার সবকিছু ক্লিয়ার। আপনার পরীক্ষার হলেও যা দেখবেন যে সবকিছু ক্লিয়ার। আপনার কাছে যে বইটা আছে ওই বইটা খুলে দেখবেন যে এই বইয়ের একটা রুলসও বাদ হয়নি। তো যাই হোক, এখন দেখেন এখানে হচ্ছে ইন দিস সিস্টেম পিপুল ইলেক্ট রুলার্স ডিরেক্টলি অর ইনডিরেক্টলি অ্যান্ড গেট টু চান্স কি বলতেছে পার্টিসিপেট ইন দ্য গভর্নেন্স। এখন ঘটনা হচ্ছে এইখানের মধ্যে এই কথাটা কে বলেছে, এই কথাটা লেখা নাই। তাহলে ওই যে আবার ওই ওই কথাগুলো নিয়ে আসতে পারে, ইট ইজ মেনশন দ্যাট, ইট ইজ বিলিভ দ্যাট, ইট ইজ সে দ্যাট, ইট ইজ সেইড দ্যাট, এই কথাগুলোই এখানে জাস্ট এনে যুক্ত করে দেবেন আর বাকি যেটা আছে সেটাই লিখে নেবেন। খালি এতটুকু পার্থক্য। হ্যাঁ, যদি আমরা গল্প টল্প করতাম তাহলে কিন্তু এখানে একটা বেটার অপশন আসতো। তো পরের দিন আমরা আপনাদের জন্য একটা টেন্সের উপর গ্রামারের উপর একটা ক্লাস দিয়ে দেবো, সেখান থেকে আপনার ওই গল্পগুলো তখন আসবে। মানে গল্প মানে হচ্ছে ওই যে এক্সাম্পল গুলো আসবে, ওগুলো আপনি ক্লিয়ার করে ফেলতে পারবেন। খুব ছোট 30 মিনিটের একটা ক্লাস দেখবেন, দেখে আপনার বই মনে হবে যে এই বই আর পড়তে ভালো লাগতেছে না, আপনার রুলস গুলো হাতে নিয়ে নি এন্ড দেন বই শুধুমাত্র প্র্যাকটিস করি বসে বসে। সত্য কথা, কারণ আপনি যখন ন্যারেশন আর ভয়েসের চার্ট লিস্ট দেখবেন মানে ইয়াতে আপনার গ্রামারের বইয়ে, তখন আপনি বলবেন যে ভাই এটা পড়তে 3-4 দিন লেগে যাবে। বাট আপনি এখান থেকে 30 মিনিটের একটা ক্লাস দিবেন, তারপর বলবেন যে এর থেকে বেশি নাই, এর থেকে বেশি পড়া দরকার। তো যাই হোক, এখন আসেন গার্ডিয়ান স্টাইলটা দেখেন। আমরা এখানে গার্ডিয়ান স্টাইলটা ডিরেক্ট ন্যারেশনে লিখেছি, ডিরেক্ট ন্যারেশন। হ্যাঁ, মানে ওরা ডিরেক্ট ন্যারেশনে লিখেছে, ওরা ইনডিরেক্ট ন্যারেশনেও লিখে, আমরা সেগুলো সংগ্রহ করতে পারিনি। তো যেগুলা সংগ্রহ করতে পেরেছি সেগুলা দেখেন। সিটিজেন, সিটিজেন্স মানে হচ্ছে ওই যে জনগণ, আমরা পিপুল দিয়েছিলাম, তারা সিটিজেন দিয়েছে। থ্রু ইলেকশনস, জনগণ কি করে? থ্রু ইলেকশন, মাধ্যমে। কিসের মাধ্যমে? নির্বাচনের মাধ্যমে। ডিরেক্ট অর ইনডিরেক্ট, ঠিক আছে, মানে হচ্ছে জনগণ কি করে? ডিরেক্ট অর ইনডিরেক্ট সম্পর্ক তৈরি করে। প্লে আ ভাইটাল রোল, প্লে হচ্ছে আমার ভার, কোথায় সাবজেক্ট আর কোথায় ভাব দেখেন। আপনি দেখেন এখানে তাকান, দেখেন এই যে সাবজেক্ট, এই যে ভার। আপনাকে আমি বললাম এটাকে সাবজেক্ট আর ভার পাশাপাশি লিখতে হবে, তাহলে মাঝখানে এগুলা কি? থ্রু ইলেকশন, ডিরেক্ট অর ইনডিরেক্ট, এগুলা হচ্ছে স্টাইল। নতুন অ্যাপোজিশন আসছে যেগুলোর স্টাইল হচ্ছে কমা কমা দিয়ে না করে এই স্টাইলে করা। এগুলো আপনাদেরকে একটু শিখে রাখতে হবে, কারণ হচ্ছে ইন দা ফিউচার আপনাদের জন্য অনেক কঠিন পরিস্থিতি সামনে আসতে যাচ্ছে। আপনারা হয়তো ভাবতেছেন যে পড়াশোনা করে, প্রচুর পরিশ্রম করে, মানে হচ্ছে প্রচুর পড়াশোনা করলে একটা জব হয়ে যাবে। আপনি প্রচুর পড়াশোনা করেন, আপনি অনেক প্রশ্ন পারেন, পরীক্ষার হলে বসেন, বসে দেখেন আপনার ওই যে পড়াশোনা করছেন ওইটা দিয়ে না কোনো কিছু মারতে পারবেন, মানে কিছু কিছু ধরতে পারবেন না খুব একটা বেটার করে। বাট আপনি যদি স্কিল গ্রোথ করে ফেলেন তাহলে কিন্তু আপনি দেখবেন আপনার কমন পড়েনি। কমন পড়ে না রে ভাই। আপনি 100 মার্কের কোশ্চেনের অ্যান্সার দিতে যাবেন, 100 মার্কের কোশ্চেনের মধ্যে আপনার মাত্র সর্বোচ্চ 60 মার্ক কমন থাকবে, এবং এই 40 মার্ক আপনার কমন থাকবে না। এরকমও হতে পারে আপনার 40 কমন থাকে, 60 কমন থাকে না, থাকে না, থাকে না। এগুলো হচ্ছে আপনার স্কিল দিয়ে মারতে হয়, এগুলো আপনার স্কিল দিয়ে ধরতে হয়। স্কিল দিয়ে না ধরতে পারলে হবে না, তাই স্কিলের উপরে গুরুত্ব দেন। আপনার ধরেন স্কিলের উপরে গুরুত্ব দিলে 80টাই ধরেন আপনার কমন পড়েনি, বাট আপনার স্কিলের সাথে এটা চলে গেছে, চলে যাবে, এটা অটোমেটিক। স্কিলের দরকার আছে। যে এই জন্য আমি আপনাকে বলতেছি যে আপনি একটু স্কিলের দিকে আসেন। প্লে আ ভাইটাল রোল ইন শেপিং গভর্নমেন্টাল পলিসি, মানে হচ্ছে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রোল পালন করে। শেপিং, শেপিং মানে হচ্ছে গঠন করতে, গভর্নমেন্টাল পলিসি মানে হচ্ছে শাসন নীতি, শাসন ব্যবস্থার নীতি তৈরি করতে সাহায্য করে, এটা বলছে। আল জাজিরা বলতেছে, আল জাজিরা একটা ইন্টারন্যাশনাল মানের পত্রিকা, ও বলতেছে যে ওয়েদার এগুলো একটু কঠিন নিয়ে আসা হয়েছে, এটা এর থেকেও সহজ নিয়ে আসা হয়। ওয়েদার থ্রু আ পার্লামেন্টারি সিস্টেম, ওয়েদার যেখানে হচ্ছে থ্রু আ পার্লামেন্টারি সিস্টেম মানে হচ্ছে একটা পার্লামেন্টারি সিস্টেম আছে, অর ডিরেক্টলি ভোটস, যেখানে ডিরেক্টলি ভোট সিস্টেম আছে, অথবা ডিরেক্টলি ভোট সিস্টেম আছে। পিপুল রিমেইন, পিপুল থাকে কোথায়? সেন্ট্রাল। পিপুল কোথায় থাকে? পিপুল এখানে রিমেইন মানে থাকা। পিপুল কোথায় থাকে? সেন্ট্রালে থাকে, একদম মধ্যমণিতে থাকে। টু দ্য ডেমোক্রেটিক প্রসেস, ডেমোক্রেসিক প্রসেসে পিপুল থাকে একদম মধ্যমণিতে। মানে বলছে যে থ্রু পার্লামেন্টারি সিস্টেম, পার্লামেন্টারি সিস্টেম আর ডিরেক্ট ভোট সিস্টেম, এই দুই সিস্টেমে মানুষ বা জনগণ থাকে একদম মধ্যমণিতে। বুঝে গেছে?
এখানে পিপল দিয়েছে, আপনি পিপল না দিয়ে সিটিজেন দিবেন, সিটিজেন সব থেকে আধুনিক, সিটিজেন সব থেকে আধুনিক। এরপর দেখেন, এখানে দেখেন দ্য ইলেকটোরাল এক্সারসাইজ ইট ইজ রাইট টু চুজ। ইলেকটোরাল এক্সারসাইজ মানে হচ্ছে গণতান্ত্রিক চর্চা। ইট ইজ ইটস রাইট টু চুজ, এটা সঠিক চুজ করতে সাহায্য করে কোথায়, কাকে, লিডার্সকে। লিডার চয়েস করতে সব থেকে সাহায্য করে। অ্যান্ড ইনফ্লুয়েন্স স্টেট, এবং হচ্ছে প্রভাবিত করে। ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাবিত করে কাকে, স্টেটকে, স্টেট অ্যাফেয়ার্সকে, রাষ্ট্র পরিচালনাকে প্রভাবিত করে। কি প্রভাবিত করে, আপনি যত বেশি ইলেকটোরাল এক্সারসাইজ এখন বাংলাদেশে চলতেছে, কিন্তু বাংলাদেশে আসলে আবেগপ্রবণ সংখ্যা বেশি। তবে হ্যাঁ, এটা একদিক থেকে ভালো, আপনি যত বেশি কন্ট্রোভার্সির মধ্যে যাবেন, যত বেশি কন্ট্রোভার্সির মধ্যে যাবেন, তত বেশি বেটার অপশনে থাকতে পারবেন, যদি সরকার ওইটাকে অ্যাডাপ্ট করতে পারে। আর যদি সরকার ওটাকে অ্যাডাপ্ট না করতে পারে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ধসে পড়বে। সো আমার কাছে যেটা বিশ্বাস, যে একজন শিক্ষিত ব্যক্তি, একজন বিভিন্ন প্রসেসিং চালানোর ব্যক্তি, সে অ্যাডাপ্ট করতে পারবে। কারণ আমাদের এখানে অনেক বেশি কন্ট্রোভার্সি হয়। 15 বছরে অনেকটাই কন্ট্রোভার্সি কমে গেছিল, প্রথম দিকে ছিল, পরের দিকে ছিল না। লাস্ট 5 বছরে তো কন্ট্রোভার্সি নাই, মানে কেউ বলারই সুযোগ পাবে না, সাহস ছিল না। বাট এখন আলহামদুলিল্লাহ কন্ট্রোভার্সির একটা সুযোগ আছে, তুলতে থাকেন প্রশ্ন, ইচ্ছা মতন প্রশ্ন তুলেন, সুযোগ যেহেতু আছে করতে থাকেন, এটা আপনার ডেমোক্রেসিক স্বাধীনতা। অ্যান্ড দেন এই ফ্রিডম অফ স্পিচ আমাদের দরকার আছে, তাই না? ইচ্ছা মতন বলেন, মানে তাকে চেকা বেকা লাগাই দেন, লাগাই দিয়ে মনে করেন ঠিক করে ফেলেন। যত বেশি প্রশ্নবিদ্ধ করবে সরকার, তত বেশি স্ট্রং হতে থাকবে, তত বেশি শিখতে থাকবে। এটা আসলে দরকার আছে। হ্যাঁ, তো যাই হোক, লিডার্স অ্যান্ড ইনফ্লুয়েন্স স্টেট অ্যাফেয়ার্স, এটা হচ্ছে স্টেট অ্যাফেয়ার্স এবং থ্রু ডেমোক্রেটিক চ্যানেলস, ডেমোক্রেটিক চ্যানেলের মাধ্যমে, মানে হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে এটা করা হয়, গণতন্ত্রের মাধ্যমে এটা করা হয়। যাই হোক, এখানে একটু আজকে আমাদের ক্লাসটা মূলত 9টা থেকে ছিল, যেটা আমাদের আরেকটা ক্লাস বাতিল করে আপনাদের ক্লাসগুলো নিতে হয়েছে, যার কারণে সমস্যাটা এখানে তৈরি হয়েছে। না হলে আমরা আরো বেশি ইউজ করতে পারতাম। অ্যাজ ইউজুয়াল আসলে অনেক পরিশ্রম গেছে আমাদের আজকে, মানে যাই হোক 1 ঘন্টার বেশি ক্লাস নেওয়াটা আজকে আমাদের লাইভ যেহেতু, মানে এইখানে সেহেতু। আচ্ছা, এরপরেও আমি আপনাদেরকে একটা জিনিস, একটু একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। আমরা এখান থেকে আপনাকে দেখাই দিই, একটু অপেক্ষা করবেন। হ্যাঁ, জাস্ট এখান থেকে আপনাদের যে পিডিএফটা আপনারা পাবেন, ওই পিডিএফটা আপনাকে, সরি সরি সরি, আচ্ছা, এখান থেকে আপনি একটা পিডিএফ পাবেন। বিদ্যুৎ নাই, নেট নাই? ও আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, একটু একটু অপেক্ষা করেন। আমরা, আপনারা যে পিডিএফটা পাবেন, সেই পিডিএফ এর মধ্যে কিভাবে সাজিয়ে সাজিয়ে আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। কারণ অনেক সময় আপনার হচ্ছে আসে, আচ্ছা, হ্যাঁ, অনেক সময় কি হয়, আহ আপনাদের দেখা যায় যে, হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই। অনেক সময় দেখা যায় যে আপনাদের একটা জিনিস হচ্ছে, এখানে ছিল, আমরা একটু এই পিডিএফটা অন করি, পিডিএফটা করি, পিডিএফ, হ্যাঁ, এই পিডিএফটা অন করি। হ্যাঁ, আচ্ছা, এটা আজকে দেখা যাবে, আমাদের লাইটিং আছে, গতদিন লাইটিং ছিল না, তো খুবই বাজে সিস্টেম ছিল। আচ্ছা, এখন আমাদের লাইটিং সিস্টেমটা আসছে। এখন এখান থেকে যখন আপনি করতে যাবেন, এটা এটা কিভাবে বড় করে, এটা কিভাবে কাটে, ও সরি, এখান থেকে যখন আপনি করতে যাবেন, আমরা এখানে লালটা নিই, এখান থেকে যখন আপনি করতে যাবেন, এটা একটু বড় করতে পারলে ভালো হতো ভাই, এটা একটু কেটে দিতে পারলে এটা। আচ্ছা, যাই হোক, এটা আপাতত আমরা জুম করি, হ্যাঁ, জুম করলে একটু দেখা যাবে। ওকে, এইটা আমরা ধরেন এইভাবে জুম করে নিলাম, এই পাশেটা যাচ্ছে না। তো যাই হোক, এখানে আপনাদের যেগুলো আছে নিচের দিকে দেখাতে থাকবে, এগুলো রুলস, এগুলো আপনারা একটু দেখবেন, একটু একটু করে দেখবেন। হ্যাঁ, এই যে দেখবেন, দেখার পরে এগুলা না দেখলেও চলবে, বাট আপনি এই যে এইখান থেকেও শুরু করবেন। এই যে দেখেন, একটা আমরা ন্যারেশন করেছি, এই যে দেখেন, এইটার একটা ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন করেছি। দেখেন, ভালো করে লক্ষ্য করেন, এই যে একটা ডিরেক্ট ন্যারেশন, এটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন নাকি, একটু দেখিনি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, আর এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, আর এটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। দুইটা ন্যারেশন আপনারা দেখলেন, দেখার পরে কি করবেন, দেখার পরে নিচের দিকে চলে যাবেন। এই যে দেখেন, ডিরেক্ট ভার্সেস ইনডিরেক্ট ন্যারেশনের বিশ্লেষণ, এই বিশ্লেষণে চলে যাবেন, কিভাবে পরিবর্তনগুলো হয়েছে। দেখেন, এখানে ডিরেক্ট স্পিচে স্পিকার জানা নেই, তাই ইমপার্সোনাল রিপোর্টিং ভার্ব ব্যবহার করা হচ্ছে। আমরা ইমপার্সোনাল রিপোর্টিং ভার্ব দেখে আসছি না, পারবো তো এখন।
তো এটা এই যে দেখেন ইউনিভার্সাল অথবা জেনারেল ট্রুথ, তার টেন্সের পরিবর্তন হয়নি, ওই যে এম ই দ্বারের পরিবর্তন হয়নি, ওয়ার ইন হুইচ হয়েছে। কেন? কারণ হচ্ছে এটা ফর্মাল লিখিত ধরন, ইন হুইচ ব্যবহার করা হয়। আর এটা ইন হুইচের বিষয়গুলো তো আমি আপনাকে ক্লিয়ার করে দিয়েছি। নিচের দিকেও যে দেখবেন এই যে এখানে গার্ডিয়ান, আল জাজিরা আছে, সবকিছু আছে, এগুলো আপনি ক্লিয়ার করে ফেলতে পারবেন। এরপর আবার নিচের সেন্টেন্সটা আছেন, এখানে শব্দের অর্থও আছে, আপনাদেরকে শব্দের অর্থও আমরা দেখিয়ে দিয়েছি। এই দিক থেকে দেখাই, এটা পুরোটা ফুল হচ্ছে না কারণ এইটা উঠে আছে, এটা ভিতরের দিকেও যাইতেছে না, এটা ভিতরের দিকে যাইতেছে না, এটা ক্রস চিহ্ন থাকে একটা। যাই হোক, এই নিচের দিকে আসবেন, নিচের দিকে আসে দেখেন এই যে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন। আমরা আরেকটু নিচে চলে যাই, হ্যাঁ আরেকটু নিচে চলে যাই, তাহলে একটু বেশি বেটার করে বুঝতে পারবো। এই যে নিচে গেলেন, নিচে যা দেখলে দেখেন এটি মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ করে এবং প্রতিটি নাগরিককে সম্মানের সাথে বাঁচার সুযোগ দেয়। এটা আপনি কিভাবে করলেন? এটা প্রথমে হচ্ছে নর্মাল সেন্টেন্স যেটা আছে, তারপরে এটাকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করে ফেললেন। করার পরে এইটা কিভাবে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তরিত হলো সেখানে বিস্তারিত ব্যাখ্যা আছে। যেমন এখানে ধরেন আপনাকে বলা হলো যে অ্যানালিস্ট অবজার্ভ দ্যাট, এখানে হচ্ছে ইম্পার্সোনাল ন্যারেশন দেওয়া হয়েছে অ্যানালিস্টের মাধ্যমে, যা প্রকাশ করে যে এটি একটি পর্যবেক্ষণ বিশেষজ্ঞদের মতামত। আর তারপরে কি দেখেন ইটের বদলে ডেমোক্রেসি ইউজ করা হয়েছে, ইট ছিল ডিরেক্ট ন্যারেশনে, সেখানে দেখবেন ডেমোক্রেসি লেখা আছে। যেখানে দেখবেন যে ইনডিরেক্ট স্পিচে, আচ্ছা এটা না, তারপরে দেখেন ভোকাবুলারি, ভোকাবুলারি উন্নয়নের ক্ষেত্রে আপনি দেখবেন যে প্রোটেক্ট যেখানে লেখা ছিল সেখানে হচ্ছে সেফগার্ডস লেখা আছে, প্রোটেক্টের জায়গায় সেফগার্ডস। তারপর হচ্ছে ফান্ডামেন্টালের জায়গায় বেসিক, তারপর হচ্ছে অ্যালাউস এর জায়গায় অ্যালাউস এভরি সিটিজেন্স টু লিভ উইথ এই কি বলে ডিগনিটি, এখানে ইনশিওর ডিগনিটি ফর অল, এটা লেখা আছে। মানে পরিবর্তনটা কার জন্য কি হয়েছে, কার জন্য কি হয়েছে, এই জিনিসগুলো অর্থের পরিবর্তনও কিছুটা করা হয়েছে। তারপরে নিচে নিচে আপনার এই যে আল জাজিরা আছে, গার্ডিয়ান আছে, আল জাজিরা আছে, নিউ ইয়র্ক টাইম আছে, তিনটা পত্রিকার গুলো আপনারা দেখে নেবেন। তবে হ্যাঁ, আমরা পত্রিকাগুলো ডিরেক্ট ন্যারেশন দিয়ে পেয়েছি, ইনডিরেক্ট ন্যারেশন দিয়ে খুঁজলে পাইতাম, যেহেতু ডিরেক্ট ন্যারেশন দিয়েছিল এই জন্য ডিরেক্ট ন্যারেশন নেওয়া হয়েছে। তো প্রত্যেকটা সেন্টেন্সে আলাদা আলাদা করে আপনাদেরকে ব্যাখ্যা প্রদান করে দেওয়া হয়েছে। তো এইটাও আপনারা সুন্দর করে বাসায় বসে বসে সুন্দর করে পড়বেন। যারা পারবেন না তাদের জন্য আবার এক্সট্রা একটা ক্লাস দিয়ে দেবো, কারণ এক্সট্রা ক্লাসটা আসলে আপনাদের ওই যে গ্রামাটিক্যাল কিছু টুকটাক মিস আছে, এই জন্য আপনাদের সমস্যাটা তৈরি হবে। বাট এটা যদি আপনি দেখেন তাহলে এই জিনিসগুলো কিভাবে হয়েছে এগুলো দেখতে পারবেন। স্ট্রাকচার তো ওই যে 8টা ক্লাস আপনাদেরকে শেখানো হয়েছে, যে স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভার্ব, আর কোনো স্ট্রাকচার নাই। একটু কঠিন লাগবে কারণ এখানে একটু কঠিন ভাষা দিয়ে লেখা হয়েছে, সবসময় তো সহজ ভাষা দিয়ে তো লেখা যায় না। যেমন তায়ের ইংলিশ কি সো, কিন্তু আমরা লিখেছি দেয়ার ফর। বর্তমান বিশ্বে গণতন্ত্রকে অধিকাংশ রাষ্ট্র সবচেয়ে গ্রহণযোগ্য মনে করে, তাহলে মোস্ট কান্ট্রিজ ইন দা মডার্ন ওয়ার্ল্ড কনসিডার। এগুলো আপনারা পারবেন, আপনারা নিজেরা একবার ট্রাই করবেন, না পারলে এখান থেকে ট্রাই করবেন, কিন্তু ট্রাইটা আপনাকে একটু একটু করে করতে হবে। আর যারা আমাদের ওই ক্লাসটা করতেছে, যাদের 4টা ক্লাস হয়েছে, আজকে নিয়ে 5টা ক্লাস হয়েছে, তারাও কিন্তু বেসিক ক্লাসগুলো ধরে ধরে করতে পারবেন ইনশাল্লাহ, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। আপাতত আমরা এই পর্যন্ত রাখতেছি। আর আজকে আমাদের বারবারই নেটওয়ার্ক কাটাতে আমাদের খুবই বিরক্ত বোধ একটা জায়গা তৈরি হয়ে গেছে, এবং আপনাদের দেখেন একটা ক্লাস ছিল কিন্তু 10টায় আরেকটা ক্লাস ছিল, তাদের ক্লাসটা নিতে পারলাম না, এটা নিয়ে একটু মনটা খারাপ হয়ে গেছে। কারণ আজকে 3টা ক্লাস দিয়েছিলাম, 3টা ক্লাস আজকে কমপ্লিট করব, বরং আজকে 4টা ক্লাস কমপ্লিট করবো এরকম চিন্তা ভাবনা ছিল। সেখানে 3টাই হয়নি, 4টা কিভাবে যাবো বলেন, 2টা হলো কেবল। তো কালকে দেখা যাক কি করা যায়। তবে আজকে আমি চিন্তা করছি 3টা ক্লাস মিনিমাম নিবো, এবং 4টা একটা ইয়াতে করছিলাম যে আরেকটা ক্লাস নিবো আরেকটা গ্রুপে, মোট 4টা ক্লাস নিবো, বাট হয়নি আজকে। আজকে এই যে একটা কারণে এই যে 3টা ক্লাস মিসিং হয়ে গেল, মানে একটা ক্লাস মিসিং হয়ে গেল, হলো 2টা ক্লাস আজকে সারাদিনে। তো আসলে বেশি বেশি ক্লাস নিতে যত পারবো তত বেশি আপনাদের সাথে ইন্টারাক্টিভ করতে পারবো, এবং এটা যদি স্বচ্ছ হয় ভালো থাকে। অস্বচ্ছ হলে সারাদিন পরিশ্রম করার পরে আসলে অস্বচ্ছ জিনিস খুবই বিরক্ত লেগে যায়। তো যাই হোক, এটা মনে হয় কোনো একটা সমস্যা হয়েছে নেটওয়ার্কে। আমরা যথেষ্ট পরিমাণে একটু ট্রাই করেছি আপনাদেরকে, আমরা যথেষ্ট পরিমাণে ট্রাই করেছি। আমি আর আপনাদের সাথে বেশি সময় দেরি করতেছি না, ইনশাল্লাহ নেক্সট ক্লাস আপনাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে। তো কালকে আমরা এসে আবার দরকার হয় ন্যারেশন, যদি আমরা দেখি যে কেউ বুঝতেছে না এই পিডিএফটা নেওয়ার পরেও, তখন আমরা আরেকবার ন্যারেশনের ক্লাসটা দিব, আরো ইজি, আরো মানে হচ্ছে টোল টাইপস এর একটা স্টাইল করে দিব। আমার কাছে সবসময় আপডেট পাবেন, প্রত্যেকটা কোর্স আলাদা আলাদা আপডেট। যেমন আপনাদের কোর্সের পরে যে কোর্সটা আসবে সেটা আরো বেশি আপডেট, আর তারপরে যে কোর্সটা আসবে সেটা আরো বেশি আপডেট, কারণ আমি পড়াচ্ছি, তো পড়াতে পড়াতে আমি স্টুডেন্টদের কাছ থেকে কিছু জিনিস পাই, যেমন এই পারতেছে না ওই পারতেছে না, তখন আমি আপডেট করে ফেলতে পারি আর কি। তো এটা আপনারাও করেন, তাহলে হচ্ছে আপনারাও আপডেট হতে পারবেন, আপনারা আপডেট ক্লাসগুলো পাবেন, কারণ আমি বলে দিয়েছি আপডেট ক্লাসগুলো দিয়ে দেবো। সো যাই হোক, আল্লাহ হাফিজ, আজকে এই পর্যন্ত আমরা রাখলাম। নেক্সট আবার কালকে দেখা হবে আপনাদের সাথে, সবার সাথে ইনশাল্লাহ।
নেক্সট ক্লাসে আপনাদের কাছে আরেকটু ভালো হবে, আমাদের বই পাঠিয়ে দেওয়া হয়েছে, বই আপনার হাতে চলে যাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।